বেহালা। বেহালার একটা বাড়ি এবং একটা ফ্ল্যাট, যেখানে থাকতো একটা পরিবার। বাড়িটায় জয়েন্ট ফ্যামিলি থাকতো এবং সেখান থেকে পৃথক হয়ে ফ্ল্যাটে চলে আসেন তনুকাদি, তার ছেলে মেয়ে এবং তার হাজব্যান্ড। কিন্তু ঘটনার সূত্রপাত হয় একটা মৃত্যু দিয়ে। বিরিয়ানি বানানোর জন্য ফ্রিজে মাংস ম্যারিনেট করে রাখেন তনুকাদির যা, কিন্তু তারপরে হঠাৎ 10 মিনিটের মধ্যে তিনি মারা যান তরপাতে। তিনি কিভাবে মারা গেলেন সেটাই একটা রহস্য। কিন্তু এরপর থেকেই শুরু হয় এমন কিছু কিছু ঘটনা যেটা শুনলে আপনারা ভাবতে বাধ্য হবেন, এটা হ্যালুসিনেশন, বাস্তব, নাকি জীবন মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থা। জানলার বাইরে দিয়ে কেউ দুপায়ের মাঝখানে মাথা রেখে কাঁদত এবং মিয়ে যাওয়ার কথা বলতো। তারপর থেকে শুরু হয় বিপর্যয়। দেওয়ালে, বিছানায় কনস্ট্যান্ট আঁচড়ের আওয়াজ পাওয়া যেত দাগ। তারপর কি হলো জানতে আজকের এই কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিংটা শেষ অবধি শুনতে হবে। আপনারা তৈরি তো আজকের হরর ডোজের জন্য? হ্যালো গাইজ, আমি কৌস্তভ এবং আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিংয়ের থার্সডে স্পেশাল একটা ঘটনা। আজকের এই এপিসোডটি আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আপনারাও যদি আপনাদের ঘটনা কিউরিও ফাইটে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন চেক করুন। সেখানে আমার নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, ইনস্টাগ্রাম আইডিও রয়েছে। আপনারা কন্ট্যাক্ট করুন আমার সাথে এবং আপনার ঘটনা জানান। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো তনুকাদি। হ্যাঁ ভাই, বলছি। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি দিদি। বাহ। বিষয়টা যেটা হচ্ছে যে তুমি বেহালাতে থাকো, তাই তো? হ্যাঁ। অ্যান্ড এখানে তোমার নিজের মেয়ের সাথে বেশ কয়েক বছর ধরে এমন কিছু ঘটনা ঘটে, যে ঘটনাটা নিয়েই আজকে আমাদের এই ঘোষলি কল রেকর্ডিং। আমি যতটা বুঝতে পেরেছি তোমার সাথে কথা বলে বা তোমার মেয়ের সাথে কথা বলে, এই যে ফোল্ডটা রয়েছে, এই যে ঘটনাটা রয়েছে, এখানে মাল্টিপল ফোল্ডস রয়েছে রাদার। এই যে টোটাল যে ঘটনাটা, এটার একটা সূত্রপাত যেটা, সেটা একটা মৃত্যু থেকে এই ঘটনাটার সূত্রপাত হয়েছে বা তোমরা বুঝতে পেরেছো। একদম। আগেকার দিনে যে হিডেন জিনিসপত্রগুলো রয়েছিল সেগুলো তোমাদের সামনে উন্মোচিত হয়েছে। তনুকা দিয়ে আমি এটা জানতে চাই যে তোমার সাথে এবং তোমার মেয়ের সাথে কি ঘটেছিল, একটু শুরু থেকে শুরু করো। কি হয়েছিল দিদি? হ্যাঁ, আচ্ছা, প্রথমেই কিউরিও ফাইট এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যে আমাদের এই একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছো, এত মানুষ আমাদের কথা শুনছে। এবং সব থেকে বড় কথা হলো একটা অনুভূতি নয়, একটা শিক্ষা, যে আমরা অনেক কিছু, এটা একটা প্যারানর্মাল জিনিস যেটা, সেটা কিন্তু আমাদের কাছে এখনো অবধি অনেকটাই ধোঁয়াশা। আমরা বুঝতেই পারি না যে কোনটা হ্যালুসিনেশন, কোনটা সত্যিকারের ঘটনা, বা কোনটার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু আমরা বুঝি না। আমরা মনের ভুল, চোখের ভুল, বোঝার ভুল, এসব ভেবে কিন্তু অনেক কিছু ইগনোর করি। এই ইগনোর করতে করতে অনেকটা সময় চলে যায়। কিন্তু এই কিউরিও ফাইটে একটা তোমার মানে যে জায়গাটা তুমি করে দিয়েছো, সেই জায়গাটার মাধ্যমে কিন্তু আমরা আজকে এত এত ঘটনা শুনি এবং শুনে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি বা বুঝতে পারি যে না, সত্যি যেটা ঘটছে সেটার মধ্যে বাস্তবতা আছে। ঠিক আছে? এবং এটা নিয়ে যে আমাদের সিরিয়াসলি বোঝা বা ভাবা উচিত, এটা কিন্তু আমরা বুঝতে পারি এই তোমার এই কিউরিও ফাইট থেকে। আমরা বিভিন্ন ঘটনা শুনে কিন্তু বুঝতে পারি। তো এইটার জন্য একটা তোমাদের কাছে, মানে তোমার কাছে আমরা কৃতজ্ঞ। তোমার কাছে, মানে কিউরিও ফাইটের কাছে আমরা কৃতজ্ঞ যে এরকম একটা
জায়গা, তুমি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো এবং সবাইকে একটা কথা বলার সুযোগ করে দিয়েছো। এনিওয়ে, আমি এবার ঘটনায় আসবো। হুম ঘটনাটা শুরু হয় হচ্ছে আমার বাড়ির একটা মৃত্যু দিয়ে। আমরা জয়েন্ট ফ্যামিলিতে বাস করি এবং হুম সেখানে মানে আমার হাজবেন্ডরা 3 ভাই, আমি, আমার ভাসুর, দেওর, আমার 2টি ছেলে মেয়ে, এসব নিয়েই হচ্ছে আমার সংসার। আচ্ছা তো আমার সেখান থেকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, কিন্তু মানে শেষের দিকে আমরা বছর খানেক হলো তখন আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে আলাদা ফ্ল্যাটে যাই। সেটার একটা ঘটনা আছে, মানে সেটা কোন পারিবারিক। সালের কথা বলছো, ফ্ল্যাটে গেছো? ফ্ল্যাটে গেছি তাও ধরো বছর 7 আগের কথা বলছি। 2016-17? হ্যাঁ, আচ্ছা প্রায় তোমার 7 বছর আগের কথা বলছি, যখন আমরা ফ্ল্যাটে গেছি। তো ওই ফ্ল্যাটে চলে যাওয়ার পরে, তখন মানে আমরা ফ্ল্যাটে যাওয়ার বছর খানেক বাদে, যদিও ফ্ল্যাটটা আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূর নয়, হুম হুম ঠিক আছে, কাছেই, হুম হুম কিন্তু তোমার মানে সেই সময় আর কি আমরা যখন ওখানে চলে যাওয়ার পরে প্রায় বছর খানেক বাদে আমার ছোট যা হঠাৎ করে মারা যায়। দেওরের ওয়াইফ? হ্যাঁ, হঠাৎ করে মারা যায়, এবং হঠাৎ করে মানে সেটা একদমই আকস্মিক একটা মৃত্যু, ঠিক আছে, মানে সেরিব্রাল অ্যাটাক হয় এবং মারা যায়। মানে 10 মিনিট আগেও আমাদের বাড়ির লোকরা জানতে পারিনি যে এরকম একটা মৃত্যু হতে চলেছে। আচ্ছা, তো এবার সেই মানে ইভেন তুমি আমাকে বলেওছিলে এটা বলতে গিয়ে উনি পরের দিন তন্দুরি চিকেন বা কিছু বানাবেন, সেটা ম্যারিনেট করে ফ্রিজে মানে রাখতে গিয়েছিলেন। ঠিক ঠিক, এতটাই আকস্মিক, আমি এটাই বোঝাতে চাইছি যে পরের দিন বিরিয়ানি আর চিকেন বানাবে বলে মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছে। সেই মানুষটা রাত্রিবেলায় হঠাৎ করে মানে কয়েক মিনিট বাদে, মানে হাজবেন্ড এবং মেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর সে টিভি দেখছে, একটু বাদে শুচ্ছি, এরম যেরকম মহিলারা করে থাকে, হঠাৎ করে তোমার শ্বাসকষ্ট শুরু হয়, হতে হতে মানে মিনিট 10-এর মধ্যে সে শেষ। এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, আমাদের সামনে একটা জেনারেল হসপিটাল আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। আমার হাজবেন্ডও ছোটে সেখানে তাদের সাথে, এবং আমার হাজবেন্ড ওখানে গিয়ে ফোন করে জানায় যে ও এক্সপায়ার করে গেছে। এটা আমাদের কাছে এতটা অপ্রত্যাশিত যে মানে আমার হাত থেকে ফোনটা পড়ে মানে খুলে যায়। আচ্ছা আচ্ছা, মানে আমি এটা নিতে পারিনি। তো স্বাভাবিক। আমার মেয়ের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল, মানে ওর যখন বিয়ে হয় তখন আমার মেয়ের 2.5-3 বছর বয়স। তো আমার মেয়েকেও প্রচন্ড ভালোবাসতো, আমার মেয়ে ওকে তুই তুই করে কথা বলতো, কাকিমাকে। আচ্ছা আচ্ছা। তো আমার মেয়ে যেই শুনেই ও একটা নাইট ড্রেস পরা ছিল, তো ও শুনেই দরজা খুলে ও ছুট মেরেছে ওর নিজের বাড়ির দিকে। এবার আমার শ্বশুর বাড়ি আর আমার ফ্ল্যাটের মাঝখানে একটা মাঠ পড়ে, ঠিক আছে, তো সেই মাঠটার মধ্যে দিয়ে ও ছুটে গেছে। এবং আমি পরে জানতে পারি আমার মেয়ের না অনেক বড় চুল, কিন্তু চুলটা ওর এত গোছে, এত মোটা যে ও চুলটাতে খোপা বাঁধতে পারে না। আচ্ছা, বুঝতে পারলে তো, খোপা বাঁধতে গেলে পড়ে যায়, ওকে সবসময় গার্ডার দিয়ে বাঁধতে হয়। এবার ও রাত্রিবেলা চুল খুলে শোয়, ওই চুল খোলা অবস্থায় ওই রাত্রির বেলা, তখন ধরো বাজে 1:45, ফ্ল্যাট থেকে তোমার শ্বশুর বাড়ির দিকে গেছে। হ্যাঁ, ওই মাঠ যদি মেন রাস্তা দিয়ে যাই তাহলে যেতে তোমার 5 মিনিট লাগবে, কিন্তু তুমি যদি ওই মাঠটার উপর দিয়ে দৌড়ে যাও তাহলে আমার 2 মিনিট লাগবে। আমরা মাঠটাই শর্টকাট হিসাবে ইউজ করি, কিন্তু মাঠটা খুব একটা সুবিধার নয়। সব বাচ্চারা খেলাধুলা করে যদিও। এনিওয়ে, তো ওইখান থেকে অনেক বড় বড় গাছপালা আছে চারিদিকে, ওইখান থেকে ও ছুটে চলে যায়। পরে আমাকে বলেছে, জানো মা, আমি যখন ছুটে যাচ্ছিলাম আমার মনে হলো আমাকে একটা কেউ ধাক্কা দিল। হ্যাঁ, আমাকে একটা কেউ ধাক্কা দিল, কিন্তু ও তখন মানে ওর তখন মাথা কাজ করছিল না যে ওর কাকিমা মারা গেছে, এটা ও নিতে পারছিল না, ওর মাথাটা তখন ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। ও ছুটে চলে যায়, ছুটে ও বাড়িতে যায়। ও বাড়িতে গিয়ে তখন সবাই তো ঘুমাচ্ছে, মানে বাচ্চা টাচ্চারা ঘুমাচ্ছে, কয়েকজন বড়রা মিলেই তো ওর কাকিমাকে নিয়ে হসপিটালে গেছে, তাদের বাচ্চা, মানে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক তো বাড়িতে। তো যাই হোক, ওখানে পৌঁছে তারপরে তো ওর পিছন পিছন তো ঘরে তালা লাগিয়ে আমি আমার ছেলেকে নিয়েও দৌড়াই ও বাড়িতে। তার মিনিট 10-এর মধ্যে বডি নিয়ে আসে। যাই হোক, সমস্ত কাজকর্ম হয়, কিন্তু কাজকর্ম হলে কি হবে, মানে আমার দেওর
পুরোপুরি নাস্তিক, পুরোপুরি আচ্ছা নাস্তিক। সে আচ্ছা ঈশ্বরেও বিশ্বাস করে না, কোনো রিচুয়ালসেও বিশ্বাস করে না, কোনো কিছুতেই বিশ্বাস করে না। কিন্তু আমার যা সেরকম ছিল না, সে কিন্তু বিশ্বাস করত, তার আচ্ছা ঠাকুর দেবতা সে পুজো আচ্চা করতো, কিন্তু আমার দেওর বিশ্বাস করতো না। তো সেই জন্য আমার দেওর বলল কি, প্রথম কথা তো পুরোপুরি তো একদম মানে শোকে পুরো মুহ্যমান বললে কম বলা হয় আর কি। এটা তো একটা নর্মাল ডেথ তো নয়, এরকম ভাবে হঠাৎ করে একটা মানুষ চলে গেল। বয়স কত ছিল তখন? তখন ওর বয়স ছিল 34 বছর। 34 বছর? হ্যাঁ, 34। খুবই কম এজ তার মানে। একদম, ওর মেয়ে ক্লাস 6-এ পড়তো তখন। এ বাবা। তো যাই হোক, এবার আমার দেওর তখন তোমার মানে বলেছিল আমি কোনো শ্রাদ্ধ করব না। উনি কি কমিউনিস্ট ছিলেন নাকি? হ্যাঁ, ফুল কমিউনিস্ট, ও বাড়ির সবাই তাই। আচ্ছা। তো এবার উনারা ছিল একদম মানে কট্টর কমিউনিস্ট। উনি বললেন যে আমি কোনো শ্রাদ্ধ করব না, আমরা শুধু স্মরণ সভা করব। এবার আচ্ছা। ওই বাড়িতে আমার যারা খুড়শাশুড়ি খুড়শ্বশুর যারা ছিলেন, আমার শ্বশুর শাশুড়ি তো তখন গত হয়েছেন, তো খুড়শাশুড়ি খুড়শ্বশুর যারা ছিলেন তারা তখন বলল যে না, এটা করলে ঠিক হবে না, তোমাকে শ্রাদ্ধটা করতে হবে, কারণ একটা এরকম মানে মানে আকস্মিক একটা মৃত্যু হয়েছে। আকস্মিক মৃত্যু, একটা মধ্যবয়সী মেয়ে যার মানে সমস্ত আশা আকাঙ্ক্ষা সব ইনকমপ্লিট পড়ে রয়েছে। সুতরাং তার কত দায়িত্ব, তার মেয়ে রয়েছে, তার লেখাপড়া, তার বিয়ে শাদী, তার কেরিয়ার সবকিছু পড়ে রয়েছে, তার স্বামীকে ফেলে সে এরকম হঠাৎ করে চলে গেল, শ্রাদ্ধ তোমাকে করতে হবে। তো যথারীতি বলো কোনো লোকজন আসবে না, শুধু আমরা ঘরের লোকই থাকবো, তুমি শ্রাদ্ধটা করো। শ্রাদ্ধটা হয়েছে, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে যে আমার দেওর শ্রাদ্ধতে কতটুকু মানে শ্রদ্ধা হয়তো ছিল, কিন্তু তোমার কতটা যে নিয়মটা উনি মেনেছেন, আমার এ বিষয়ে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। কারণ দেখো, মন্ত্রটা কিন্তু আসল জিনিস। আমরা হয়তো মন্ত্রটা অনেকে সেইভাবে নিই না, আমরা অনেকে ভাবি বুজরুকি, কিন্তু এটা তো বুজরুকি নয়। মন্ত্রের যে কি ক্ষমতা সেটা তারাই জানে যারা এ বিষয়ে একটু জ্ঞান রাখে। ফ্রিকোয়েন্সি, একটা ভাইব্রেশন ডেফিনেটলি অনেকটা কাজ করে, এটা অনেক কাজ করে, অনেক কাজ করে। অনেকে হয়তো অনেক যুক্তি দেবে আজকের দিনে, কিন্তু আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু মন্ত্রের অনেক ক্ষমতা। তো যেখানে যে আমাদের পূর্বপুরুষরা তো কেউ মূর্খ ছিলেন না, তো তারা যে বিবাহের জন্য আলাদা মন্ত্র এবং শ্রাদ্ধের জন্য আলাদা মন্ত্র, পৈতের জন্য আলাদা মন্ত্র, মুখে ভাতের জন্য আলাদা মন্ত্র, তো এই প্রত্যেকটা মন্ত্র যে আলাদা আলাদা, তাদের কার্যকারিতাও তো আলাদা আলাদা। একদম একদম। তো সেইটা যদি আমি ঠিকঠাক না করি, তাহলে কোনো একটা জায়গায় কিন্তু কিছু ঘাটতি থেকে যায়, এটা আমার বিশ্বাস। আর প্রপার মন্ত্র যদি প্রপারলি উচ্চারিত না হয়, সেটাও কিন্তু খুব ডেট্রিমেন্টাল এফেক্ট ফেলতে পারে। ঠিক, তুমি বলতে না পারো মুখ বন্ধ রাখো, কিন্তু ভুল বলাটা ঠিক নয়। কারণ আমি এর মধ্যে এটা সম্পূর্ণ বহির্ভূত একটা কথা বলছি, যে তোমার শিবের যে মন্ত্রটা আছে, তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র একজন আমাদের, আমি রিলসেই দেখছিলাম যে উচ্চারণের ব্যাখ্যা বলছিলেন, যে যেটা উচ্চারণ করতে গিয়ে আমরা একেবারে উচ্চারণ করে দিই তার কি অর্থ, আর ওটা সঠিক যে উচ্চারণ তার কি অর্থ, টোটালি উল্টো অর্থ। মানে তোমার কাজের থেকে অকাজ হবে বেশি যদি তুমি ওই ভুলটা বলো। ঠিক আছে, তারপর কি হয় দিদি? তো এবার ওর যখন ওই শ্রাদ্ধ হয়ে যায়, এবার তো জীবন তো থেমে থাকবে না, জীবনের গতিতে চলতে থাকবে। আমরা ফ্ল্যাটে চলে আসি। ফ্ল্যাটে আসার পরে আমার মেয়ে না খুব কাঁদতো, মানে ওকে ভীষণ মিস করতো, খুব কাঁদতো। মেয়ের বয়স কত তখন? তখন আমার মেয়ের বয়স কত হবে, এই ধরো 16-17। আচ্ছা। আমার মেয়ে না খুব কাঁদতো, এত কাঁদতো যে আমি ওর সাথে, আমিও স্বপ্ন দেখতাম, আমিও কাঁদতাম, কিন্তু ও মানে রাত্রিবেলা ও একা একা শুতো, ওর ঘরে একা শুতো। আমি বলতাম, মাগো আমি কি তোর সাথে শোবো? বলতো যে না না, আমি একাই শুতে পারবো। ও একা শুতো, একা শুয়ে না সে মানে এক একদিন মাঝরাত অব্দি কাঁদতো। এবার খুবই ক্লোজ ছিল আপনার সাথে। হ্যাঁ, এমনকি মানে মেয়েদের যে অনেক ইন্টিমেট জিনিস, মানে ধরো ওর যখন ফার্স্ট পিরিয়ডস হয় তখন আমি ছিলাম না, ওর কাকিমাই ওর কাছে ছিল, ও তাকে বলা,
তারপরে স্কুলে যাওয়া, কোনো কোয়েড স্কুলে পড়তো, কোনো ছেলেকে পছন্দ হলো, কেউ দেখলো, বিশেষ করে আমার যা খুব ইয়ার্কি মারতো, খুব মানে মানে ওর সাথে খুব ক্লোজ ছিল, তো ওকে বলতো কিরে কার সাথে কি হলো, কে তোকে চিঠি দিয়েছে, কে তোকে ফোন করেছে, মানে ছোট যেমনটা হয় আর যেমন কি। হয় আর কি, মানে বন্ধুর মতো মিশতো আর কি। তো সেই জন্য ও সেটাকে না মানে নিতে পারছিল না। তো তারপরে এসে ও না খালি স্বপ্ন দেখতো, স্বপ্ন দেখতো। এবার আমিও কিন্তু ওকে কিন্তু এত কিছু বলতাম না, ও স্বপ্ন দেখতো আর আমি আমি কিরকম আমার ভেতরে না আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, মানে আমি ওদের সামনে চোখের জল ফেলতাম না। আমার কি মনে হতো, আমার একটা ছোট শপ আছে, আমি সেই শপে বসে থাকতাম হয়তো সন্ধ্যেবেলায়, ওই শপের সামনে দিয়ে না ও ফিরতো স্কুল থেকে। ও যখন ফিরতো তখন আমাকে হাত তুলে বলতো কি গো দিদি ভাই কি করছো, এরকম আমাকে বলতো। তো আমি হয়তো হাসলাম, ওর সাথে একটু কথা বললাম, ও চলে গেল। আমি না বসে থাকলে না খালি মনে হতো সামনে দিয়ে যাচ্ছে। তোমাদের ফ্ল্যাটে শিফট করার কতদিন পরে ওনার মৃত্যু ঘটেছে? বছর দেড়েক বাদে। মানে তার আগে পুরো জীবনটাই তোমরা একসাথে ছিলে, বিবাহিত একসাথে জীবন? ছিলাম, ঠিক। বুঝতে পারছি। হ্যাঁ, তো আমার মনে হতো কি যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তারপরে আমি যখন আমাদের ফ্ল্যাটে লিফটে উঠতাম, আমার মানে প্রচন্ড ভাবে ওইটা আমি কারোর সাথে কোনোদিন শেয়ার করিনি, কারণ শেয়ার করলে কেউ বিশ্বাস করবে না। এই যে বললাম প্রথমেই যে এটা বিশ্বাস করার একটা ব্যাপার আছে, বিশ্বাস করবে না, আমি না ওর স্মেলটা পেতাম। মানে তুমি যখন লিফটে উঠতে তোমার জায়ের স্মেল পেতে? হ্যাঁ, আমার মনে হতো কি আমার গা ঘেঁষে দাঁড়ানো আছে। লিফটে যদি কখনো মানে লাইট অফ থাকতো, আমি উঠাই আগে লাইট জ্বালাতাম, উঠেই লাইট জ্বালাতাম। এবং আমি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠতাম, আমার মনে হতো আমি ওর পাটা দেখতে পাচ্ছি, কিন্তু না, ওখানে কিন্তু কেউ নেই। আচ্ছা, মানে আমি কিন্তু খুব স্ট্রংলি হ্যালুসিনেশন করতাম, স্ট্রংলি হ্যালুসিনেট করতাম ওকে। তো এবার আমি এটা ভাবতাম কি যে এটা আমার মনের ভুল, কিন্তু গন্ধটা তো আর মনের ভুল হয় না। যাই হোক, আমি এটা ইগনোর করেছি। আমরা করি কি, যেটা কোনো ব্যাখ্যা পাই না সেটাকে ভয় না পেয়ে ইগনোর করি প্রথম অবস্থায়। এক্স্যাক্টলি। তো আমরা ওটাকে ইগনোর করেছি। আমার মেয়ের সাথে এবার যে ঘটনাগুলো ঘটা শুরু হলো, ও আমাকে কিছুদিন বাদে বলল, মা আমি রোজ মানির স্বপ্ন দেখি, রোজ মানির স্বপ্ন দেখি। মানে ও কাকিমাকে মানি বলে ডাকে? হ্যাঁ হ্যাঁ, আমি রোজ মানির স্বপ্ন দেখি। তখন মানে মণিমা মণিমা তো মণিমাটাকে মানি বলতো। তো যাই হোক, আমি রোজ ওর স্বপ্ন দেখি। তো আমি বললাম যে রোজ স্বপ্ন দেখিস? বলে হ্যাঁ। কি স্বপ্ন দেখিস? বলে যে আমাকে বলে তুই কাঁদছিস কেন, তোর কি হয়েছে আমাকে বল, এরকম বলে। হ্যাঁ, আর ওর মাথার পাশে না একটা টেবিল ছিল। মানে আমার মেয়ের খাটের পাশে একটা টেবিল ছিল, মানে পড়ার টেবিল, একটা তোমার মেহগনি কাঠের একটা টেবিল ছিল ওর। তো বড় একটা টেবিল। তো সেই ও খালি দেখতো যে ওই টেবিলটার মধ্যে ওর কাকিমা বসে আছে। স্বপ্ন দেখতো? হ্যাঁ, টেবিলটার মধ্যে বসে আছে। তারপরে এটা 2-4 দিন পর থেকে ও ওর প্রেজেন্সটা ফিল করতে শুরু করলো। মানে রোজ রাত্রিবেলায় ও ঘুমিয়ে বলে মা আমি যখন ঘুম যখন আমার আসছে, তারপরেই আমি মনে হতো ওখানে মণি বসে আছে। ঠিক আছে, ওখানে বসে আছে, ওখানে বসে আছে, পা দোলাচ্ছে বসে। আমার জায়ের একটা স্বভাব ছিল, ও না ম্যাক্সিটা কিছুটা গুটিয়ে নিয়ে বসে বাড়িতে মানে খাটের উপরে যখন বসতো, ও সবসময় পা দুলাতো আর নিজে দুলতো বসে বসে। অনেক মানুষ আছে না চুপ করে বসে থাকে না, খালি দুলতে থাকে, নয় পা দুলায় নলে বডিটা দোলে। আমার যা ঠিক ওরকম ছিল। কিছু বাচ্চা দেখবে দুলে দুলে পড়ে, কিছুতে সোজা হয়ে পড়তে পারে না, ওই রকমই। হ্যাঁ, ও না দুলে দুলে ওর দুলতো। বলে যে আমি পরিষ্কার বুঝতে পারতাম যে ওখানে মানি বসে আছে আর দুলছে। তারপরে ও এরকম, আমি তখন দেখছি এটা তো বাড়ছে আমার মেয়ের। আমি বলতাম কি শোন, এরকম বাড়াবাড়ি করিস না, যে মানুষটা চলে গেছে তাকে নিয়ে এত ভাবিস না, মনটা একটু অন্যদিকে দে। এটা আমি বলতাম, মনটা একটু অন্যদিকে দে, এত ভাবিস না। তারপরে কি হলো, ও একদিন রাত্রিবেলায় এরকম, ও আমার বলার কথা আমি বলেছি, কিন্তু ও কিন্তু সেটাকে গ্রহণ করেনি। ও একদিন হয়েছে কি, রাত্রিবেলা শুয়ে শুয়ে এরকম কাঁদছে আর কাঁদতে কাঁদতে ও বেশ মানে মনে মনে বেশ জোরে জোরে, মানে প্রায় আর কি মুখে বলার মতো করেই ও বলছে যে তুই আসিস আমার সাথে কথা বলিস না কেন।
তুই যদি মানে তুমি এটা আমার মেয়ে বলছে, বলো। হ্যাঁ, তুই আমার সাথে কথা বলিস না কেন? যদি তুই থাকিস তুই আমার সামনে এসে বস, আমি তোকে ভয় পাবো না, ঠিক আছে? তুমি এটা রুমের ভেতর থেকে শুনতে পাচ্ছ? না, এটা ও আমাকে পরের দিন সকালে বলছে। আচ্ছা। আমার মেয়ে পরের দিন সকালে আমাকে বলছে, বলে জানো মা, কালকে আমি রোজ এরকম স্বপ্ন দেখি আর আমার মনে হয় তো পাশে বসে আছে, তো আমি ওই জন্য বলে, মানে শুয়ে শুয়েই ও বলছে যে তুই আমাকে এরকম, তুই রোজ আমার স্বপ্নে আসিস, তুই যদি সত্যি থেকে থাকিস তুই আমার সামনে আয়, তুই আমার সামনে এসে বস, তোর কি সমস্যা আমাকে বল, আর তুই চলে গেলি কেন? ওষুধ খাসনি বলেই তো তোর এরকম হয়েছে, তুই চলে গেলি কেন? ওষুধ খাইনি বলতে? ওষুধ খাইনি মানে ওর না ক্রনিক কিছু ডিজিজ ছিল, ঠান্ডা লাগা এরকম কিছু ডিজিজ ছিল, সেই ডিজিজ গুলোর জন্য তো ওকে ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল। এবার ও সেই ওষুধগুলো না স্কিপ করে যেত মাঝে মধ্যেই, ঠিক আছে? ও মাঝে মধ্যেই সেই ওষুধগুলো স্কিপ করে যেত। তো সেই ওষুধগুলো যেহেতু স্কিপ করে যেত, সেটা না কেউ মানে ও সেটা কাউকে বলতো না, বুঝতে পারলে তো? মানে ওর হাজবেন্ডকে, মেয়েকে ও ঠিকঠাক বলতো না, ঠিক আছে? বললে বলতে হ্যাঁ খেয়েছি। এবার এটা আমরা পরে জানতে পারলাম যে ও এরকম অনেক ওষুধ খায়নি, বা যেটা ওর হয়তো তোমার ধরো লাইফ সেভিং ড্রাগ যেটা ছিল, মানে যেটা ওকে মানে খুব এরকম কোনো অ্যাটাক হলে খাওয়ার জন্য ডাক্তার দিয়েছিল, সেটা নাকি সেই সময় খুঁজেই পায়নি। ও এমন গোছান গুছিয়েছে যে সেই সময় খুঁজেই পায়নি। আর ওর তো সেই সময় কোনো সেন্স ছিল না, ওর হাজবেন্ড পাগলের মতো হাতড়েছে, খুঁজে পায়নি। তো এইটাই আমার মেয়ে বলছে ওকে যে তুই ওষুধ খাসনি কেন, আর তোর যদি কিছু বলার থাকে তুই আমার সামনে আয়, আমি তোকে ভয় পাবো না বলে এইগুলো বলতে বলতে না ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে ওর স্বপ্ন দেখছে যে ওর কাকিমা ওকে স্বপ্নে এসে বলছে, ঠিক ওইখানে বসেই ওকে বলছে যে তোর কি হয়েছে, তুই এত কাঁদিস কেন? আমার মেয়েকে বলছে তুই এত কাঁদিস কেন, তোর যদি আমার জন্য এত মন খারাপ লাগে তাহলে তুই আমার সাথে চল, তুই যদি বলিস তোকে আমি নিয়ে যাব। কি বলছো? বুঝতে পারছো? আমার মেয়ে আমাকে পরদিন এটা বলছে, বলছে মা আমাকে মনি এই কথা বলছে যে তুই যদি আমার সাথে যেতে চাস তাহলে আমায় বল, আমি তোকে নিয়ে যাব, তুই এত কাঁদছিস কেন? আচ্ছা। এইবার আমি আমার মেয়েকে বেদম বকা দিয়েছি। আমি দেখছি এবার তো জল হাতের বাইরে চলে যাচ্ছে, আমি বেদম বকা দিয়েছি। আমি কিন্তু কৌস্তব তখনো পর্যন্ত 100% শিওর যে এটা ও এত চিন্তা করছে যে ওর এটা সম্পূর্ণ মানে তোমার মনের ভুল, এবং তোমার ওর মানে সাবকনসিয়াস মাইন্ডের খেলা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সাবকনসিয়াস মাইন্ড মানে এটা নিয়ে এত বেশি ভেবেছে বা প্রত্যেকদিন কান্নাকাটি করেছে, নিজের মনের উপর এফেক্ট পড়েছে। ওকে। আমি এর বাইরে এটাকে কিন্তু আর কোনো গুরুত্ব দিইনি, ঠিক আছে? এইবার অনেস্টলি আমি কিন্তু ভীতু, কিন্তু আমি এইরকম এন্টিটিতে খুব একটা বিশ্বাসী নই। আমি ওই বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দাঁড়ানো, স্কেপটিক। হ্যাঁ, মাঝখানে দাঁড়ানো। আমি যে এটা নিয়ে যে একটা মানে আমার মেয়ের সাথে যখন হচ্ছে, সত্যি কথা আমি খুব একটা সিরিয়াসলি নিইনি, আমি ওর মনের ভুলই ভেবেছি। আচ্ছা। তো এইবার হলো কি, আমাদের সাথে একজন ভদ্রলোকের আলাপ হয়েছিল। কি করে? আমার ছোট মাসিকে নিয়ে একটা ঘটনা আছে, তো তার বাড়িতে বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছিল এবং কালা জাদুর ঘটনা ঘটেছিল। তো সেখানে আমার ছোট মাসিকে একজন বাঁচিয়েছিল এই প্রবলেম থেকে। তো সেই ভদ্রলোক আমার মাসির কাছে শুনে না, আমি একদিন আমার মাসিকে বললাম, জানো মাসি, এরম না আমার মেয়েটা এরম স্বপ্ন দেখে, তো তুমি একটু ওই দাদাকে বলবে আসতে, ওনার নাম হচ্ছে বাবলুদা, একটু বাবলুদাকে বলবে একটুখানি আসতে। উনি কিন্তু এই সমস্ত নিয়েই চর্চা করে, উনি কোনো তান্ত্রিক ফান্ত্রিক নন কিন্তু, কিন্তু উনার কিছু পাওয়ার আছে, উনি কিছু কাজ করেন যে কাজের মাধ্যমে উনি তোমার এই ধরনের মানে কি বলবো, যে এইরকম যদি কোনো কারোর বাড়িতে কোনো ঘটনা ঘটে, কোনো নেগেটিভ কিছু যদি থাকে, উনি কিন্তু গিয়ে সেটা সলভ করেন এবং সেখানে গিয়ে সেটা কিন্তু উনি ঠিকঠাক করার ক্ষমতা রাখেন।
আচ্ছা ঠিক আছে। আর আমার মাসির কাছে আমি শুনেছি বলে বাবলুদা পুরো এন্টিটি দেখতে পায় চোখে, এটা আচ্ছা আমার মাসির কাছে শুনেছি আমি। হুম 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 শুনেছি, বিশ্বাস করিনি। হুম উনি আমার বাড়িতে এসছেন, অতি সাধারণ একজন ভদ্রলোক এসছেন, এসেই না আগে সবকটা ঘর আমার দেখেছে, সবকটা। আচ্ছা। ওনাকে কিন্তু আমরা কিচ্ছু বলিনি, শুধু আমার হুম, মাসি বলেছে যে এরকম আমার বোনজির বাড়িতে একটুখানি যান দাদা, ও একটুখানি এটা নিয়ে ভুগছে, ওর এরম যা মারা গেছে, তো ওর মেয়েটা খুব দুঃস্বপ্ন দেখে, একটুখানি যান। তখন এসছে, আসার পরে তখন আমাদের সব ঘর দেখে আমার মেয়ের ঘরে গিয়েই বসেছে। ঠিক আছে, আমার মেয়ের ঘরে গিয়ে বসেছে, তখন বসে বলছে যে বসে ওনার প্রথম কথা হলো এই ঘরটা না ভালো না। আমি আচ্ছা ওনার দিকে তাকিয়েছি, তাকিয়ে তখন আমি বলছি যে এই ঘরটা ভালো না মানে আপনি বাড়িটার কথা বলছেন? বলছে না না, আমি বাড়িটার কথা বলছি না, আমি স্পেসিফিক্যালি এই ঘরটার কথা বলছি, এই ঘরটা না ভালো না। তখন আমি বলছি ভালো না মানে কি, কি খারাপ কি? তখন বলছে যে ভালো না মানে এই ঘরটার মধ্যে একটু নেগেটিভ ভাইবস আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা উনি বললেন। এবার বলছে কি সমস্যা? তখন আমি বললাম যে আমার মেয়ে এরকম ওর কাকিমা এরকম মারা গেছে, ওর কাকিমাকে নিয়ে খালি স্বপ্ন দেখে, আর আমাদের ব্যবসাপত্রের অবস্থাও খুব খারাপ, আপনি একটুখানি বিষয়টা একটুখানি দেখুন, ওভারঅল আপনি সবটাই একটু দেখুন। আমার মেয়ে একটু ভয় পায়। আমি কিন্তু ডিটেলে কোনো কথা বলিনি, কি দেখে না দেখে, কি বলেছে ওকে, আমাদের সাথে কতটা ইন্টিমেট, আমরা কি ফিল করি, এসব কোনো কথা ওনাকে বলিনি। উনি সবটা শুনলেন, শুনে বলল কি আমাকে একবার সেইখানে যেতে হবে যেখানে উনি মারা গেছেন, আমাকে একটু নিয়ে যাবেন? তখন আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ড বলছে হ্যাঁ চলুন। বলছে যে আমার পরিচয় দেবেন না, আপনি বলবেন যে আমি আপনার আপনার কাস্টমার, আপনার দাদা, আপনি যা খুশি বলুন, আমার পরিচয়টা দেবেন না। তখন আমার হাজবেন্ড বললো ঠিক আছে চলুন, বলে আমাদের পুরোনো বাড়িতে নিয়ে গেছে। আমাদের পুরোনো বাড়িতে নিয়ে গিয়ে আমার যেটা বেডরুম সেটা দেখিয়েছে। আমার বেডরুমটা তো তালা দেওয়া, আমার বেডরুম আমাদের নিচটা পুরোটাই দেখিয়েছে, করে আমার জায়ের ঘরের পোর্শনে গেছে, ওর যে পোর্শনটা সেদিকে গেছে। আমার দেওর ছিল, দেওরের মেয়ে ছিল, আমার দেওরের সাথে আলাপ করিয়ে দিয়েছে আমার বর, যে ইনি আমার একজন দাদার মতো, দিল্লি থাকেন, এসছেন এখানে, তাই এখানে আমার বাড়িটা দেখতে এসছে। তো আমার দেওর বলছে আসুন আসুন বসুন। তো উনি বলছেন না না আমি জাস্ট আলাপ করে গেলাম, বলে উনি যেখানটা না ওর বডিটা রাখা ছিল, আমাদের ওখানটা না একটা বসে আমরা আড্ডা মারার একটা জায়গা ছিল, একটা ডাইনিং মতো ঘরের বাইরে, সেই জায়গাটা ঘুরে দেখে উনি চলে এসছেন। এসে আমাদের বাড়িতে এসে এবার বসেছেন, বসে বলছে যে উনি এখনো ওখানে বসে আছেন আপনাদের বাড়ির দিকে তাকিয়ে। আমরা না হাঁ করে ওনার মুখের দিকে তাকিয়েছি। আমি বলছি কার কথা বলছেন? বলছে আপনার যা, যিনি মারা গেছেন, উনি এখনো বসে আছেন ওখানে, ওই যে ওখানে একটা বসার জায়গা আছে না, ওখানে উনি একটা ম্যাক্সি পরে বসে আছেন আর দুলছেন। তুমি কথাটা মেলাও, দুলছেন। মানে যেটা তোমার মেয়ে স্বপ্নে দেখেছে? হ্যাঁ। আর তোমরা ওনাকে এইসব ব্যাপারে কিছুই বলোনি? কিচ্ছু বলিনি, শুধু বলেছি আমার মেয়ে দুঃস্বপ্ন দেখে। আচ্ছা আচ্ছা। উনি কি করে জানলেন যে ও বসে বসে দোলে? উনার পক্ষে তো এটা জানাটা পসিবল নয়। ডেফিনেটলি না। এইবার আমি একটু ধাক্কা খেয়েছি। আমি বলছি আপনি কি বলছেন? বলছে, আমাকে বললো দাঁড়াও, পুরো কথা আমার এখনো শেষ হয়নি। ও ওখানে বসে আছে, ওখানে বসে বসে দুলছে, আর তোমাকে আমি বলে দিচ্ছি তুমি আমাকে কথা দাও, আমাকে বলছে তুমি আমাকে কথা দাও, তুমি ওই বাড়িতে কোনোদিন যাবে না। তখন আমি বলছি মানে? বলছে যতদিন না ওর বাৎসরিক কাজ হচ্ছে তুমি একা ওই বাড়িতে কোনোদিন যাবে না। তখন আমি তখন বললাম আমি তো যাই না। তখন বললো না কখনো খেলার ছলেও যাবে না, যে কিছু একটা দরকার, ঠিক আছে চলো আমি নিয়ে আসছি। হয়তো এরকম হঠাৎ হঠাৎ কোনো দরকার হতেই পারে, আমার নিজের বাড়ি। তখন বলছে যে তুমি কোনো ভি দরকারে যদি এইরকম কোনো দরকার পড়ে যে তোমাকে যেতে হবে, তাহলে তুমি তোমার স্বামীর সাথে যাবে, একা যাবে না। একা যাবে না, রাত্রে তো প্রশ্নই ওঠে না। তুমি আমাকে কথা দাও। আমি না ভাবছি উনি আমার সাথে এরকম করে কথা বলছে কেন, আনলাম আমার মেয়ের জন্য, আমাকে বলছে এরকম কথা। তখন বলছে যে আমি কিছু জিনিস দিয়ে যাচ্ছি, সেই জিনিসগুলো তোমরা
এটাকে ঘরে রাখবে, আজকে দিতে পারবো না, আমি সামনের দিন পাঠিয়ে দেবো। তখন আমরা বললো যে ওগুলোকে প্রত্যেকটা বলে দিল যে এটা এখানে লাগাবে, এটা ঠাকুরের আসনে লাগাবে, আমার মেয়ের ঘরে দেওয়ার জন্য দিল, আরেকটা জিনিস দিল আমাদের ওই বাড়িতে রাখার জন্য আমার বেডরুমে। বুঝতে পারছো? বলো তো। বললো তোমার ঘরের দিকে আর আসতে পারবে না। এবার পরে যখন উনি ওই জিনিসগুলো আমাকে পাঠালেন, সেগুলো দেখলাম তোমার কাগজের মধ্যে, স্কোয়ার স্কোয়ার কাগজের মধ্যে 2-3 রকম কালি দিয়ে তোমার এরকম ছক মতো কেটে তার মধ্যে সংখ্যা লেখা, কিছু ডিজাইন করা। হ্যাঁ, আমি ওগুলো কিছু বুঝিনি যে ওগুলো কি, এখন বুঝি ওগুলো হচ্ছে যন্ত্র। যন্ত্র এগুলো। ওই যন্ত্রগুলো উনি ওগুলো আমাদেরকে পাঠালেন যে এখানে এখানে। এবার উনি যেদিন চলে গেলেন সেই দিন রাত্রিবেলায় আমার মাসি আমাকে ফোন করলো। আমার মাসি তো আমার মায়ের মতো, আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আমার মাসি ফোন করে বলছে তোকে আমার মাথার দিব্যি, তুই কোনোদিন ওই বাড়ি যাবি না। আমি না ভাবছি কি এরা কি পাগল হয়ে গেল নাকি, আমার কথা বলছে কেন। প্রস্তাব বললো আমাকে, মাসি বললো আমি তোকে 1 বছর বাদে বলবো। 1 বছর বাদে আমার মাসি আমাকে বলল যে বাবলুদা কিন্তু এই কথাগুলো যা বলে কোনোটা ভুল বলে না, কোনোটা ভুল বলে না। উনি কিন্তু যা দেখে এসছে, যা বলে এসছে, তুই যদি যাস তোকে কিন্তু বাঁচানো যাবে না, তোকে কিন্তু মেরে দেবে। এটা কি 1 বছর পরে বলছেন? 1 বছর পরে বলেছে। তার মধ্যে ঘটনাগুলো তো অন্যরকম ঘটেছে, সেগুলো আস্তে আস্তে আসছি। এবার আমি না এই কথাটা না বিশ্বাস করো মেলাতে পারিনি। এই যে তোমরা বলো না যে মৃত্যুর পরে কেউ আপন হয় না, তখন অন্যরকম হিসেব কাজ করে। দেখো আজকে একটা মানুষ হঠাৎ করে চলে গেল সংসার ছেড়ে, তারই যা সে গুছিয়ে সংসার করছে, তো একটা আক্রোশ আসতে পারে যে একেও আমি কিছু করতে দেবো না। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তো আমার কিন্তু আমি জানি আমার মেয়ে ভয় পেয়েছে, আমার মেয়ের সাথে সমস্যা। এবার ওই যে যন্ত্রগুলো যে রাখলাম ঘরে, বুঝলে তো, যন্ত্রগুলো যেগুলো রাখলাম, আমার হাজবেন্ড না এটাতে খুব একটা বিশ্বাস করেনি, এবং তখন অব্দি তো আমরা জানতাম না যে এগুলো যন্ত্র, বুঝতে পারলে। আমার হাজবেন্ড না এগুলোতে খুব একটা বিলিভ করেনি, কারণ এটা একটা জিনিস দেখবে যে আমরা সনাতনীরা, আমরা কিন্তু সাধারণত দেখবে একটু বড় যজ্ঞ হবে, একটু ওই ধুনো টুনো ছুড়বে, আগুন উঠবে, হ্যাঁ, এরকম একটু বড় সড়ো কিছু হলে আমরা ভাবি যে হ্যাঁ এটা মনে হয় ঠিকঠাক হচ্ছে। কিন্তু মানে এটা আমাদের বোঝার কমতি বলো, জ্ঞানের কমতি বলো, যে স্বামীজি যখন ঠাকুরের পুজো করতে বসতেন তখন সবাই ভাবতো যে অনেক মন্ত্রোচ্চারণ করে পুজো হবে, কিছুই না, স্বামীজি 2 ঘন্টা শুধু মেডিটেশন করে গেলেন, তারপর তো ফুলগুলো নিয়ে শিষ্যদের মাথায় ছড়িয়ে দিলেন। যখন স্বামীজিকে জিজ্ঞেস করা হলো পরে যে আপনি শিষ্যদের মাথায় ওগুলো কেন ছড়ালেন, তখন বলল শিষ্যদের মধ্যে যে রামকৃষ্ণ উনি তাদেরকে ওই ফুল অর্পণ করেছেন। তাই এটা বোঝার জন্য তো অনেক জ্ঞান দরকার, একদম এটা বোঝার জন্য অনেক অনেক জ্ঞান, অনেক কি বলবো, অনেক বিদ্যা দরকার। তো যাই হোক, আমার হাজবেন্ড খুব একটা না এটাতে বিশ্বাস করেনি। তার মধ্যে অবশ্য আমার হাজবেন্ডকে একজন বলে যে আমার মানে ওর এক বন্ধু ওকে বলে যে আমার সাথে একজন ভদ্রলোকের জানাশোনা আছে, উনি এরকম কামাখ্যা থেকে আসেন, কামাখ্যাতেই থাকেন, তো আমি উনাকে বলছি তুমি একবার রিকোয়েস্ট করো, আমার বাড়িতে উনি এসছেন, তোমার বাড়িতে গিয়ে উনি একটা কাজ যাতে করেন। এবার উনাকে বলে কয়ে একদিন আনা হলো, উনি সব বাড়ি টাড়িগুলো দেখলেন, দেখে বললো আমি একটা যজ্ঞ করব বাড়িতে, কিন্তু এই যজ্ঞটা একদম অন্য টাইপের যজ্ঞ, এই যজ্ঞটা হবে রাত্রির বেলায়, ঠিক আছে, এই যজ্ঞটা হবে রাত্রির বেলায়, এবং আমার যা দ্রব্য লাগবে সব আমি আনবো, শুধু 2টো জিনিস তোমরা কিনে আনবে। আচ্ছা, 2টো জিনিস কি? 2টো জিনিস হচ্ছে তোমার 2 কেজি শুকনো লঙ্কা। আচ্ছা, 2 কেজি শুকনো লঙ্কা, প্রায় 1 বস্তার কাছাকাছি, একদম, হ্যাঁ, আর সর্ষের তেলের প্যাকেট, সর্ষের তেলের প্যাকেট, আর কিছু না। এবার উনি এলেন রাত্রিবেলায়,
উনি এসে রাত্রিবেলা যজ্ঞ করবে, পুজো করে যজ্ঞ করবে। এবার বললো বাড়িতে শুধু আপনারাই থাকবেন, আর কেউ থাকবে না। তো আমরাই ছিলাম, আর আমার হাজবেন্ডের এক বন্ধু আছে, খুব নিয়ারেস্ট বন্ধু, সে সবসময় আমাদের সব কাজে থাকে, উনি ছিলেন, আর কেউ ছিল না। এইবার উনি পুজো করতে বসলেন, তোমার অনেক গুঁড়ো গুঁড়ো আবিরের মতো কালার দিয়ে উনি অনেক কিছু যন্ত্র তৈরি করলেন, বুঝতে পারলেন? কোনো ঠাকুর দেবতার মূর্তি ঘট কিচ্ছু নেই, যন্ত্রের মধ্যে প্রতিষ্ঠা করা হয় ভগবান। ওই যন্ত্র উনি আঁকলেন, ঠিক আছে, এঁকে সেটার পুজো চললো। ধরো পুজোতে উনি বসলেন 12:30 1টা নাগাদ পুজোতে বসলেন, রাতে পুজো করে উনি যজ্ঞ স্টার্ট করবেন। যজ্ঞ স্টার্ট করার আগে উনি বললেন যে কত নম্বর যেন বললো, যে এত নম্বর ওই গামলা হয় না, সেই খিচুড়ির ডেক গুলো যে বড় বড় হয় অনুষ্ঠান বাড়িতে, ওই রকম আছে। তো ওই একজনের বাড়ি থেকে আনা হলো, বলল যে ওই শুকনো লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে তোমার সর্ষের তেল দিয়ে ওটাকে মাখা হলো। আচ্ছা, এতগুলো শুকনো লঙ্কা? হ্যাঁ, ওই অত বড় ডেকের মধ্যে। আচ্ছা, আমরা না, বিশ্বাস করবে না, আর পুরো বাড়িতে লাইট অফ করে দেওয়া হলো। বললো লাইট জ্বালাবেন না, লাইট অফ করে দেওয়া হলো, শুধু তোমার প্রদীপ জ্বলছে, মোম জ্বলছে। এইবার উনি ওই যজ্ঞ যখন স্টার্ট করলেন, আমরা তো প্রমাদ গুনছি, এই শুকনো লঙ্কা কি করবেন উনি, যজ্ঞের মধ্যে দেবে? সারা পাড়ার লোক তো রেড়ে করে তেড়ে আসবে, আমরা তো থাকি, আমরা মানে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছি যে কি হতে চলেছে। এইবার উনি যজ্ঞ স্টার্ট করলেন, আর ওই শুকনো লঙ্কা তাতে আহুতি দিতে শুরু করলো। যজ্ঞের মধ্যে শুকনো লঙ্কা আহুতি দিতে শুরু করলো। আমরা ধোঁয়া, মানে কি লেভেলের ধোঁয়া তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। বললো সব দরজা জানলা খুলে দিন। দরজা জানলা খুলবো, ওই রকম জানলা দিয়ে যদি ওরকম গলগলিয়ে ধোঁয়া বেরোয়, লোকে তো দমকলে চলে যাবে। আমাদের কথা ছেড়ে দাও, পাড়ার লোক তো দমকলে খবর দিয়ে দেবে, ভাববে আগুন লেগে গেছে। আমরা একদম জানলার সামনে মুখ নিয়ে দাঁড়িয়েছিলাম, বুঝলে তো? রাত্রির তখন প্রায় 3টে বাজতে যায়, আর সেই লেভেলে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, সেই লেভেলের ধোঁয়া। কিন্তু আমরা কেউ কাশিনি। কাশনি মানে তোমাদের ঝাঁঝে তো এমনিতেই চোখ চলে যাবে। না, এইটা একটা অদ্ভুত ব্যাপার। উনি শুধু বললেন আমার উপর ভরসা রাখুন, কোনো কাশি, হাঁচি, কান্না কিচ্ছু না, নাথিং। আমাদের কারোর চোখ দিয়ে এক ড্রপ জল বেরোয়নি, শুধু ধোঁয়া বেরিয়েছে, বুঝতে পারলেন? ওকে। উনি যজ্ঞটা কমপ্লিট করলেন, মানে পুরো যত 2 কেজি শুকনো লঙ্কা পুরো যজ্ঞ হতে দিলেন একদম। ওকে, ওই যজ্ঞটা কমপ্লিট করলেন। যজ্ঞটা কমপ্লিট করে শেষের দিক যখন হয়ে এসছে, তখন আমাদেরকে বললো কি যে আপনারা পরিবারের যে 4 জন আমার সামনে এসে বসুন। মানে প্রথমে আমার হাজবেন্ড বসলো, তার বললো একজন একজনকে ধরে বসবেন। প্রথমে আমার হাজবেন্ড বসলো, তারপরে আমি বসলাম, তারপর আমার ছেলে বসলো, তারপর আমার মেয়ে বসলো, সবাইকে ধরে ধরে বসেছে, ঠিক আছে? তো এবার বললো কি এবার আহুতি দিতে হবে। আমি একটা জল দিচ্ছি ঘটিতে, সেই জলটা আপনারা এই যজ্ঞকুণ্ডে দেবেন দাঁড়িয়ে। উনি মন্ত্র বলে একটা জল দিলেন, আর উনি কিন্তু ধরে রেখেছেন আমাদেরকে। প্রথমে আমার হাজবেন্ড জল দিল, তারপর আমার হাজবেন্ড সরে গেল, আমি দিলাম, আমি চলে গেলাম, আমার ছেলে দিল, আমার ছেলে সরে গেল, এবার আমার মেয়ে দেবে। আমার মেয়ে যখন জলটা দিতে যাবে তখন 90% ওটা বুঝে গেছে, কারণ 3টে ছোট ছোট ঘটের জল তোর মধ্যে পড়ে গেছে। লাস্ট ঘটটা আমার মেয়ের হাতে। আমার মেয়ে যখন জলটা দিল, তুমি বিশ্বাস করবে না, হঠাৎ আমরা দিয়ে তখন মানে আমাদের একটা, আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম যে আমাদের কাজটা শেষ হয়ে গেল, যজ্ঞ কমপ্লিট, বাবা আর ধোঁয়া বেরোবে না, পাড়ার লোক তেড়ে আসবে না, আমরা যেন একটা হাঁপ ছেড়ে বাঁচলাম। ফলে মেয়ের দিকে না আমি আর তাকাইনি। ও যখন জলটা দিচ্ছে, আমি তখন ওখান থেকে উঠে গিয়ে বাথরুমে গেছি। আমার মেয়ে বলছে, আমার মেয়ে যে জলটা দিয়েছে, একটা না ধোঁয়ার মতো উঠলো, উঠে আমার মেয়ের মুখে একটা ঝাপটা মারলো। ঝাপটা মারলো? হ্যাঁ, সামনে কিন্তু ঠাকুরমশাই দাঁড়ানো। আচ্ছা।
সামনে কিন্তু ঠাকুরমশাই দাঁড়ানো, উনিও কিন্তু অতটা বুঝতে পারেননি বিষয়টা। আমার মেয়ের মুখে যখন ঝাপটা মারলো, ওটা দেখতে লেগেছে ধোঁয়া, কিন্তু আমার মেয়ে বলছে আগুন। আমার মেয়ে বলছে আগুন। তিনটে আগে তুমি দিয়ে দিয়েছো। নয়, আগুন তো নয়, মানে ওটা এত হিট ছিল, আমার মেয়ে বলছে আগুন। বুঝতে পারছি আমি, বুঝতে পারলে? ওটা ছিল ধোঁয়া, কিন্তু আমার মেয়ে বলছে ওটা আগুন। ওর মুখে ধাক্কা মেরেছে। যে মুহূর্তে ধাক্কা মেরেছে, ও না একটা তোমার কি বলবো, ও তোমার মানে ওই যে মরে যাওয়ার আগে মানুষ শ্বাস টানে না, এরম করে একটা শ্বাস টানে না, ওরম করে একটা শ্বাস টানলো। শ্বাস টেনে ও কাশতে লাগলো। আচ্ছা। এবার ওর পাশেই তোমার বাথরুম, ফ্ল্যাটের মধ্যে যেরকম হয়, ও দমাদম দরজার মধ্যে ধাক্কাচ্ছে আর কাশছে। আমি তখন টয়লেটে গেছি। ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ঠাকুরমশাই বলছে এটা মাথাটা উঁচু করো, মাথাটা উঁচু। আমরা ভাই বিষম লেগেছে, মাথাটা উঁচু করো, ঠিক হয়ে যাবে। ও দরজা ধাক্কাচ্ছে। আমি না বিশ্বাস করো, কোন রকমে বাথরুম থেকে টয়লেট থেকে উঠে এসেই দরজা খুলে দিয়েছি। ও ঢুকে পড়েছে ভেতরে, ঢুকে পড়ে না ও মাটিতে বসে পড়েছে, টয়লেটের মধ্যে মাটিতে বসে পড়েছে আর কাশছে। কাশতে কাশতে আমার মেয়ে টয়লেট করে ফেলেছে। আর তখন আমি দেখছি যে ও ওরকম করে টানছে, নিঃশ্বাস টানছে আর কাশছে, নিঃশ্বাস টানছে আর কাশছে। আমি না ভয় চোটে, আমার হাজবেন্ড তখন বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে, কি হলো কি হলো, ওর কি হলো? আমি দরজাটা খুলে দিয়েছি, আমি দেখো মেয়ে কেমন করছে দেখো। সঙ্গে সঙ্গে ওকে দাঁড় করিয়ে আমার বর পিঠ ডলে দিচ্ছে, মাথা তো, কিন্তু কৌস্তব ওর কাশিও বন্ধ হচ্ছে না আর ওই শ্বাস টানাও বন্ধ হচ্ছে না। তখন মানে ভগবান বাঁচিয়েছে, আমার হাজবেন্ডের যে বন্ধুটা ছিল না, ওর এক সময় না ওর শ্বাসকষ্ট আছে। আচ্ছা আচ্ছা। ওকে ডাক্তার একটা তোমার ক্যাপসুল দিয়েছিল, বলেছিল যে যদি ওর এরকম কাঁচতে কাঁচতে দম আটকে আসে, ওকে বলেছিল ওই ক্যাপসুলটা দিয়ে, যে ওই ক্যাপসুলটা খুলে হাতের মধ্যে ওষুধটা ফেলে নাক দিয়ে টানতে। ওকে ওকে। ওইটা হচ্ছে ওর মানে কি বলবো জীবন কাঠি। ওটাও সব সময় ওর পকেটে এক পিস করে রেখে দেয়। ওর কাছে ওইটা ছিল। ও ফট করে ওটা খুলে বলছে কি এটা টান নাক দিয়ে। এবার ও তো, আমার মেয়ে তো তখন বেঁকে গেছে পুরো। ওকে। তার মধ্যেই কোন রকমের নাক দিয়ে মুখ দিয়ে ওটা টেনেছে। টানার পরে আস্তে 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 কাশিটা, ওই দমকটা কমলো। তুমি বিশ্বাস করবে না কৌস্তব, ওর চোখের মধ্যে, চোখের যে সাদা পার্টটা, সেখানটাতে যদি তোমাকে কেউ ঘুষি মেরে চোখে রক্ত জমিয়ে দেয়, যেরকম রক্ত জমে যায় ওরকম রক্ত জমে গেছে। আর লাল হয়ে গেছে পুরো। লাল হয়নি, রক্ত জমে গেছে, ছানা কাটা মতো রক্ত। ও ওকে 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 ওকে, ঠিক আছে। চোখ লাল হয়নি, সাদার মধ্যে ওই লাল লাল, ওই মনে হচ্ছে যেন ছেঁড়া ছেঁড়া স্বরের মতো ভাসছে রক্ত। ঠিক আছে। এবং সারা কপালে, চোখের তলায়, মানে যে নরম জায়গাটা, গালে, হ্যাঁ 2 গালে, গলায়, সব জায়গায় তোমার মশা কামড়ালে যেমন লাল 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 ডট হয়ে যায়, মনে হচ্ছে যেন কেউ সূচ দিয়ে ক্রমাগত ওই জায়গাগুলো খুঁচিয়ে ওরকম লাল 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 ওরকম। ওটা কমতে ওর 4 দিন সময় লেগেছিল, ওটা মিশতে। পুরো যোগ্যতে ওর কোনো কাশি বা কিচ্ছু হয়নি, জল ঢালার পরেই হয়েছে। নাথিং, কিচ্ছু হয়নি। ঠাকুরমশাই তখন বলল কি তোমার আর কোনো ভয় নেই। তখন মানে আমার বর তো পারলে ঠাকুরমশাইয়ের গলা টিপে দেয়, কিছু বলতেও পারছে না, ওনাকে নিয়ে এসছে। উনি তখন বলল তোমার মা আর কোনো ভয় নেই। এটা আমার অসাবধানতা, আমার বোঝা উচিত ছিল। উনি বলছেন আমার বোঝা উচিত ছিল। হ্যাঁ, মানে আমার মেয়ে যেহেতু সবার শেষে জলটা দিয়েছে, উনি না প্রায়োরিটি দিয়েছেন আমার হাজবেন্ডকে, যেহেতু ও গৃহকর্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি প্রায়োরিটি দিয়েছেন আমার হাজবেন্ডকে, কিন্তু ওনার প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আমার মেয়েকে। বুঝতে পারছি আমি। এইটা উনি বুঝতে পারেননি, সেই জন্য উনি বলছেন যে আমার ভুল। ওকে ওকে, ঠিক আছে। এই তো গেল একটা পার্ট। এবার তো ওরকম সারা ইয়েতে তোমার দাগ হয়ে গেল। আমাকে একটা কথা বলো দিদি। হ্যাঁ,
এই যে যজ্ঞটা হয়েছে সেটা কি এই মৃত্যুর পর 1 বছরের মধ্যেই হয়েছে? 1 বছরের মধ্যে না, বাৎসরিকের পরে হয়েছে। আর তোমাকে ওই বাবলুদা বলেছিলেন যে 1 বছর পরে জানাবেন, সেটা তুমি জেনে গেছো কেন? হুম, তারপরে তুমি এই যজ্ঞটাতে বসেছো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আর তাই। ততদিন বাবলুদার যন্ত্রগুলো তোমাদের ঘরেই ছিল, রাইট? হ্যাঁ, ঘরে ছিল, কোনোটা কোনোটা হয়তো সেখান থেকে সরে গেছে। মানে কিরম সরে গেছে দেখো, ওই জিনিসগুলো তো প্লেন একটা করে কাগজ ছিল, এই কাগজটা সরে যাচ্ছে, এই কাগজটা পড়ে মানে যাচ্ছে। কাগজটাকে ল্যামিনেট করে রেখে দিয়েছিল। হ্যাঁ, কোনোটা খাতার মধ্যে ঢুকিয়ে রাখা হলো, ওটাকে অত গুরুত্ব দেওয়া হয়নি। ওকে, বুঝতে পারলে তো, ওটাকে অত গুরুত্বই দেওয়া হয়নি। তারপর কি হলো যে এই যে যজ্ঞটার জায়গায় পরে? যে জায়গায় উনি স্থাপন করে গেছিলেন বলেছিলেন, সেই মতো কিন্তু ওই জায়গাগুলো, সেই প্লেস গুলো কিন্তু সরে গেছিল জিনিসগুলো। এইবার উনি করলেন কি, ওই যে যিনি যজ্ঞ করলেন তিনি না একটা ছোট্ট, তোমার ওই যে ছোটবেলায় সব লাট্টু খেলতো, তোমরা দেখোনি হয়তো, আমাদের ছোটবেলায় দেখতাম ওই দড়ি ঘুরিয়ে এরম লাট্টু লত্তি বলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই রকম শেপের একটা জিনিস, কি জানি না, একটা লাল হলুদ সুতো দিয়ে ওটাকে না পুরো উনি কভার করে দিলেন। বুঝতে পারলে? দিয়ে আমার মেয়ের ঘরের জানলার উপরে উনি ওই পেলমেটের ওখানে ওটা টাঙিয়ে দিলেন, বললো এটা এখানে যেন সব সময় থাকে। আমরা বললাম ঠিক আছে। তারপর থেকে কিন্তু আর কোনো রকম কোনো ডিস্টারবেন্স হয়নি। আমার মেয়ের কোনো স্বপ্ন দেখা, কিছু অনুভব করা বা কিছু, এগুলো কিন্তু কিছু হয়নি। ও, তোমাকে একটা বড় জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কেন যজ্ঞটা করা হলো, তার কারণ হচ্ছে সেই সময় আমার মেয়ে যখন ওই যে যেদিন বললো না যে তুই আমাকে, ওকে স্বপ্নে দেখালো যে তোকে আমি চলে যাব, তারপরে ও যখন এই কথাটা বললো, এই কথাটা বলার পরে তখন এটা না আমি আমার খুড়শাশুড়িকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা। আমার খুড়শাশুড়িকে বলার পরে আমার খুড়শাশুড়ি করলো কি, তখন সেটা না আমার দেওরের কানে গেল। আমার দেওর এসে ওকে তখন বোঝালো যে এটা তোর হ্যালুসিনেশন হচ্ছে, তুই এটা ভুল দেখছিস, তুই সারাক্ষণ ওর কথা চিন্তা করিস, তাই জন্য দড়ি পড়ে থাকলে সাপ মনে হয়, এই রকম ওকে অনেক কিছু বোঝালো। এবার আমার মেয়েও তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, আমার মেয়ে না চুপ করে শুনেছে, কিচ্ছু বলেনি। আমার মেয়ে বলছে হ্যাঁ তাই হবে, আমারই হয়তো ভুল, বলে আমাকে বলছে মা আমি কি কাকাকে ডাকতে বলেছিলাম? আমি তখন বলছি আমিও তো ডাকিনি, উনি শুনে এসছেন। ঠিক আছে, এবার ওর খুব রাগ হয়েছে। পরে আমার মেয়ের খুব রাগ হয়েছে, হ্যাঁ, যে কেন আমার এই সমস্ত কথা তুমি সবাইকে বলতে গেছো, কেন আমার উপর খুব রাগ করেছে। সেই দিন রাত্রিবেলায় আমার মেয়ের বললাম না অনেক বড় চুল, আমার মেয়ে চুল খুলে শোয়। বুঝতে পারলে তো, আমার মেয়ে চুল খুলে শোয়। মানে এটা আগের পোর্শন, মানে আগের পোর্শন, আমি এটা মিস করে গেছি 1 বছরের মধ্যে মৃত্যুর পর। হ্যাঁ হ্যাঁ, ও চুল খুলে শোয়, ও চুল খুলে শুয়ে রয়েছে, মানে এই ঘটনাটা না বললে বুঝতে পারবে না, ও চুল খুলে শুয়ে রয়েছে। ও মানে সেদিন হচ্ছে মানে এক্সট্রিম জিনিসও দেখেছে, মানে স্বপ্ন দেখা থেকে আস্তে আস্তে ও কিভাবে রিয়েলাইজ করেছে। ও বলছে মা আমি ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ার পরে তুমি যখন একদম গভীর ঘুম, ডিপ স্লিপে চলে যাবে, তখন যদি তুমি চোখ খোলো সেটা কিন্তু স্বপ্ন নয়, সেটা কিন্তু তুমি সজ্ঞানে রয়েছো। ঠিক আছে, কারণ তুমি যখন ঘুমের যখন ফার্স্ট স্টেজ চলে, তখন কিন্তু ওই আধো ঘুম আধো চেতনা, তার মধ্যে ভুল হতে পারে, কিন্তু তোমার যখন ডিপ স্লিপে তুমি চলে যাবে, তারপর যদি তোমার ঘুম ভাঙে তখন কিন্তু তুমি সজাগ। এক্স্যাক্টলি, আমরা উঠে সেই সময় বাথরুমে যাই, সজাগ। ও বলছে আমি সেই সময় আমার মনে হলো যে ওই টেবিলের ওপরে আমার কাকিমা বসে আছে। আচ্ছা, বুঝতে পারলে? এবং ও বলছে, আমি বলছি তুই কি মাথা ঘুরিয়ে দেখেছিস? বলছে যে ওইটাই তো, আমি মাথা ঘোরাতে পারছি না, ও আর চোখে দেখছে যে ওখানে, হ্যাঁ, ও বসে আছে এবং ওর চুলটা কেউ নিচ থেকে টেনে ধরে রেখেছে, ও যে মাথাটা তুলবে ও তুলতে পারছে না। বুঝতে পারলে? আমার মেয়ে বলছে আমার চুলটা কেউ নিচের দিকে টেনে ধরে রেখেছে, আমি মাথা তুলতে পারছি না। এবং তখন আমার মনে, ওটা ওর স্লিপ প্যারালাইসিস হয়েছিল।
ও বলছে আমার তখন মনে হচ্ছিল আমি তোমাকে ফোন করি, কিন্তু আমি হাত নাড়াতে পারিনি, আমি মুখ নাড়াতে পারিনি, চিৎকার করতে পারিনি, মাথা নাড়াতে পারিনি, ফোন তো অনেক দূরের কথা। তারপরেই আমি বাবলুদাকে ডেকেছিলাম, এই এক্সট্রিম ঘটনাটা হওয়ার পরেই আমি বাবলুদাকে ডেকেছিলাম। তাহলে বাবলুদাকে ডাকার পর 1 বছর পরে তুমি জানতে পারলে কেন বলেছিল তুমি যাতে ওখানে না যাও, না কারণটা কি ছিল? হ্যাঁ, কারণটা কি ছিল? কারণটা হচ্ছে যে ও তো বলেই ছিল যে ওর আমাদের উপর একটা হিংসা রয়েছে, যাতে কিন্তু উনি তো খুব ক্লোজ ছিলেন, মানে জীবিত অবস্থায়। জীবিত অবস্থায় ক্লোজ ছিলেন, কিন্তু এটা একান্তই কি বলবো, এটা একটা পারিবারিক একটা ব্যাপার, এটা আমি খুব একটা ডিসক্লোজ করতে চাই না। সেটা হচ্ছে একটা জেলাসি বরাবর কাজ করত। জেলাসি কাজ করতো? হ্যাঁ, এটা একটা সুপ্ত জেলাসি কাজ করত, যেটা আমি অনেক কিছু দিয়ে বুঝেছি। প্রথম অবস্থায় বুঝতে পারিনি, সেই অর্থে আমি হয়তো বোকাই ছিলাম। আমি পরবর্তীকালে বুঝেছি, যখন আমরা ভিন্ন হয়ে যাই, মানে যখন আমরা আলাদা হয়ে যাই, যখন আমি ফ্ল্যাটে শিফট করে যাই, তখন আমি বুঝেছিলাম যে একটা বিরাট বড় জেলাসি কাজ করত। যে যে সম্পর্কটা আগে ছিল সেই সম্পর্কটা এখন আর নেই। এখন যে সম্পর্কটা, সেই সম্পর্কটা শুধুই মৌখিক একটা সম্পর্ক, সেই সম্পর্কের বেশ কিছু নেই, বুঝতে পারলে? তো যাই হোক, সেইটাই হয়তো পরবর্তীকালে একটা আক্রোশে পরিণত হয়েছে। তো এবার তো ওই তান্ত্রিক তো ওই মানে যিনি ঠাকুরমশাই এলেন, তিনি তো ওই কাজটা করে দিয়ে গেলেন। ওটা এই ঠাকুরমশাইকে ডাকার কারণটা কি? বাবলু তো করে দিয়েছেন, 1 বছর মিটেও গেছে বা কেটেও গেছে, হ্যাঁ, তাহলে তোমরা আবার এনাকে কেন ডাকলে? কারণ আমার মেয়ে ভয় পেত, সব সময় বলতো আমার ভয় করে, আমার ভয় করে, তুমি আমার সাথে শো, আমার ভয় করে, আমাকে সব সময় বলতো। এটা 1 বছর পরেও কন্টিনিউয়েশন হয়েছে? মানে বাবলুদা তো ওটা দিয়ে গেল, বললাম না যে বাবলুদা যে ওটা দিল সেটাকে আমার হাজবেন্ড খুব একটা ভরসা করেনি, তাই জন্যই উনাকে ডাকা হয়েছিল। আর তোমার মেয়ে সাইমালটেনিয়াসলি ভয়ও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ভয়ও পেয়ে গেছে, সেই জন্য উনাকে ডাকা হয়েছে। এবার উনি তারপরে এসে তো এই কাজগুলো করলেন, ওটা টাঙিয়ে দিলেন। টাঙিয়ে দেওয়ার পরে তারপরে আমি আমার মেয়েকে বললাম, দেখলে তো এখন আর কোনো ভয় নেই, সবকিছু মিটে টিটে গেছে। তো আমার মেয়ে বললো যে হ্যাঁ, এবার ও একা শুতেই পছন্দ করে ছোট থেকে, ও প্রায় ক্লাস 6 থেকে একা শোয়, ঠিক আছে? তো এখানে আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ, এই যে পুরোহিত ভদ্রলোক বললেন যে এটা আমার ভুল, যে তোমার মেয়ে যখন জলটা ঢালছিল সেই সময়টায় উনি অতটা ফোকাস করেননি, হ্যাঁ, মেয়ের সাথে রিলেশনটা কি? তোমার সাথে একটা জেলাসির ব্যাপার, সেটা বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারবে, আমি আরো বলছি, ধীরে ধীরে বুঝতে পারবে। তো এইবার হচ্ছে তোমার, কেননা দেখো আমি কিন্তু কোনোদিন ভয় পাইনি, আমাকে কিন্তু কোনোদিন এরকম স্বপ্ন দেয়নি, শুধু ওইটুকুই পেয়েছি, এবং সেটা তারপরের দিকে সেটাও ফেড হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমাকে কিন্তু কোনোদিন এইটা নিয়ে মানে কোন রকম আমি এখনো স্টিল নাও স্বপ্ন দেখি তোমার যাকে নিয়ে। হ্যাঁ, কিন্তু সেটা একদম আমাদের পুরোনো দিনের, মানে একসাথে থাকা, রান্নাবাড়ি, গল্প গাছা, এইসবের। এর মধ্যে কিন্তু কোনো ভীতি, ভয় এইসব কিচ্ছু নেই। আমাদের তো প্রচুর স্মৃতি, সেই সমস্ত স্মৃতির স্বপ্ন দেখি, কিন্তু এর বাইরে কিন্তু আমাকে কোনো রকম ভাবে হার্ট করার কোনো স্বপ্ন কিন্তু আমি আজ অব্দি দেখিনি। বুঝতে পারছি। তো সেই জন্য আমি কখনো ভাবিনি যে আমার প্রতি কারোর কোনো ইন্টেনশন থাকতে পারে বা আমাকে কেউ হার্ট করতে পারে, এটা আমি পাত্তাই দিইনি। তো এইবার হলো কি, এবার ওই ভদ্রলোক এই সমস্ত করে দিয়ে গেলেন। এবার আমরা তো যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটটা রেনোভেশন করা হবে। রেনোভেশন করা হবে কি, আমরা তো খুব তাড়াহুড়ো করে ফ্ল্যাটে চলে এসেছিলাম। আমার হাজবেন্ড বলল অনেক কাভার্ড করা হবে, তারপর তোমার ফল সিলিং করা হবে, রংটা নষ্ট হয়ে গেছে, রংটা আবার ঠিক করা হবে, হ্যান ত্যান প্রচুর কাজ হবে, প্রচুর কাজ হবে। তো এই কাজগুলোর জন্য যাদের সাথে মানে ওই পুরো কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সব কাজ তারা করবে, ঠিক আছে? তো এবার তোমরা যখন ফ্ল্যাটে উঠে এসেছিলে, সেটা কি মানে সেটা তো 2-3 বছরের মধ্যেই হবে বা 1-2 বছরের মধ্যেই হবে, তার ভিন্ন হয়ে যখন উঠে এলে, তাহলে এত তাড়াতাড়ি তোমরা আবার রং করা, রিনোভেট করা, এই ব্যাপারটা? তার কারণ আমার বাড়িতে পুজো হতো, তো যজ্ঞ হলে না উপরে সিলিং এর রং নষ্ট হয়ে যায়।
আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? আর রেনোভেশন হবে মানে আমরা দেখলাম যে আমাদের মানে বাথরুম আর রান্নাঘরের যে দেওয়ালটা রয়েছে সেটার মধ্যে কোনো একটা লিকেজ রয়েছে। ফলে হলো কি, ওই বাথরুমের পাইপ থেকে জল লিক করে আমাদের রান্নাঘরের সমস্ত মডিউলার কিচেনের কাঠ সব পচিয়ে দিল। আচ্ছা, এটা খুব একটা ভালো বিষয় একদমই নয়। বুঝতে পারলে? পুরো একদমই নয় পচিয়ে এটা। দিল। হ্যাঁ, এই যে বলছি যে লিকেজটা, বাস্তুর জন্য বলছি। বাস্তুর জন্য তো এটা একদম ঠিকঠাক নয়। না। আমরা কিন্তু এটাকেও মানে বুঝিনি কিছু। হুম। আমরা ভেবেছি এটা প্রমোটারের দোষ। বুঝতে পারলি? অ্যাকচুয়ালি কার দোষ? দেখো, অ্যাকচুয়ালি কার দোষ কি করে বলবো, একই ফ্ল্যাটের মধ্যে আর কারোর তো হয়নি, শুধু তো আমার ঘরে হয়েছে। মানে এমন অনেক জিনিসপত্র থাকে যেটার সাথে তুমি কোনো লিংক বা পয়েন্ট মানে এক্স্যাক্টলি, যার ডট কোনো কানেক্ট করতে পারবে প্রপার না। ব্যাখ্যা তুমি পাবে না। এবার বাট ফিল আমার করতে ঘরে পারবে। হলো, আমার ঘরে এরম হলো, তখন আমার হাজবেন্ড বললো তাহলে পুরোটাই করতে হবে। এবার যারা সারাবে তারা বললো যে আমাদের 2 মাস দিতে হবে। সেই 2 মাসটা গিয়ে দাঁড়ালো 8 মাসে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এবার কেননা আমাদের প্রচুর তোমার কাঠের কাজ হয়েছে, প্রচুর কাঠের কাজ হয়েছে, প্রত্যেকটা ঘরে প্রচুর কাঠের কাজ হয়েছে। হুম। তো স্বাভাবিক, কাঠের মিস্ত্রি তো জানো, তারা এখানে থেকে কাজ করেছে আর কি। আমার ফ্ল্যাটটা পুরো ভেকেন্ট করে দেওয়া হয়েছিল। তো আমরা সেই বাড়ি সময়টা ভাড়া- কোথায় ছিলে? আমার যেহেতু নিজের বাড়ি আছে, শ্বশুর বাড়ি, আমি সেখানে চলে গেছি। কিন্তু তোমাকে বাবলুদা যেতে বারণ করেছিল। তখন তো 1 বছর হয়ে গেছে। আর হ্যাঁ, বাবলুদা সেটা ঠিক ওখানে, আছে। হ্যাঁ, কিন্তু এটাই বলছি, বাবলুদা কিন্তু একটা কথা বলেছিল, আমার ওই বাড়িতে আমরা যেদিকে থাকি সেই দিকটা কিন্তু খুব পজিটিভ। আচ্ছা। বলেছিল তোমাদের ফ্ল্যাটের থেকে তোমার বাড়ি অনেক বেশি ভালো। হুম। এটা কিন্তু উনি বলেছিলেন আমাদেরকে। কিন্তু বাড়িতে আমাদের জায়গা ছোট, আমার এখন সংসার বেড়েছে, সবকিছু নিয়ে আমি ওখানে থাকতে পারছি না, সেই জন্য আমরা ফ্ল্যাটে চলে এসেছি। আবার ফ্ল্যাটে ব্যাক করলে, এটা কতদিন পর? না, বাড়িতে গেলাম। হ্যাঁ মানে যখন- সরি, বাড়িতে ব্যাক করলে ফ্ল্যাট থেকে। বাড়িতে গেলাম, মাস 6 থাকলাম, কিন্তু মাস 6 থাকলেও ওখানে কিন্তু কোনো রকম কিচ্ছু, আমি আমার মেয়ে আমরা কেউ কিছু অনুভব করিনি। তাতে কি হলো, যখন এই ফুল ফ্ল্যাটটা যখন ভেকেন্ট করে দেওয়া হলো, তখন ওই পুরোহিত ভদ্রলোক যেটা টাঙিয়ে দিয়ে গেছিলেন সেটা কিন্তু খুলে ফেলে দেওয়া হলো। হায় ভগবান। ঘর যখন ফাঁকা করা হয়েছে, এত ফার্নিচার এখান থেকে নিয়ে যাওয়া, আমার হাজবেন্ডের যারা যেসব লোক ভাড়া করা হয়েছিল তারা সব ভ্যানে করে করে নিয়ে গেছে, সব ফাঁকা করেছে, সব খুলেছে। ওরা দেখেছে কিছু একটা ঝুলছে, খুলেছে, ফেলে দিয়েছে। আর এত কাজের মধ্যে আমাদের আর মাথায় নেই যে ওখানে একটা কিছু ঝুলছিল, ওটা তো নিয়ে আসা হলো না। আমরা আমাদের আচ্ছা। আসনের ঠাকুর দেবতা, সেই সমস্ত মূর্তি তোলা, সেগুলোকে ঠিকঠাক করে রাখা, আমরা এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। প্লাস রান্নার জিনিসপত্র নিয়ে যাওয়া, মেয়েরা যেটা করে, হুম। রান্নাঘর গোছানো, এত বাসনপত্র, ওখানে গিয়ে সবকিছু সেটেল করা, এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিলাম। ওটা ফেলে দেওয়া হলো, আমাদের রাত গেই বাদ গেই আমরা ওর মাথা থেকে বের করে দিলাম। এটা যোগ্য হওয়ার কতদিন পর? যোগ্য হওয়ার বছর 2 পর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমরা ওখান থেকে কাজটা সেরে ফ্ল্যাট, মানে ফ্ল্যাট ফুল রেনোভেট করা হলো, নতুন ফ্ল্যাট, একদম মনে হচ্ছে যেন নতুন ফ্ল্যাট কিনে ঢুকেছি, সেই আনন্দে আবার ড্যাং ড্যাং করে চলে এলাম। চলে আসার পরে তো এখানে এসে তো খুব মজা, মেয়ের ঘরে মেয়ে, ছেলের ঘরে ছেলে, আমাদের ঘরে আমরা, সবাই একটা হ্যাপি ফ্যামিলি, নতুন ঘর, একটা প্রত্যেকের মধ্যবিত্ত ফ্যামিলি, সকলের তো একটা হ্যাপিনেস একটা কাজ করে যে নতুন কাবার্ড, নতুন সবকিছুই নতুন নতুন, সেই আনন্দেই সব মাতোয়ারা। হঠাৎ আমার মেয়ে একদিন বলছে, মা জানো তো আমি না কালকে খুব বাজে স্বপ্ন দেখেছি। আমি আর বললাম, আবার স্বপ্ন? কিসের স্বপ্ন? বলছে যে মা আমি না দেখছি কি, জানলায় না আমাদের যে পর্দা টাঙানো তার পিছনে কিন্তু লাইলিন দেওয়া, মানে মোটা পর্দা আমাদের, একদম মোটা পর্দা। আমি একদম ঘরের কালারের সাথে ম্যাচ করে বড় দোকান থেকে আমার কিনে আনা পর্দা, খুব শখের। তো যাই হোক, ও বলছে মা আমি না জানলার দিকে মুখ করে শুয়েছিলাম, তো আমার মনে হলো কি জানলার বাইরে একজন কেউ উবু হয়ে বসে আছে। জানলার বাইরে কিন্তু বসার কোনো জায়গা নেই। কোন ফ্লোর তোমাদের ফ্ল্যাট? আমাদের ফার্স্ট ফ্লোর। জানলার বাইরে যেটুকুনি পোর্শন রয়েছে সেখানে একটা বেড়াল বসতে পারে, বুঝতে পারছো তো? হ্যাঁ, জানলার যে বাইরেটুকু
কার্নিশ নয়, জানলার যে বাইরেটুকু, আচ্ছা, বাইরের দিকে যেটা হ্যাঁ, এক্সটেন্ডেড। যে ওকে। এক্সটেন্ডেড, ওখানে একটা বেড়াল বসতে পারে। তাহলে Okay. কতটুকু এরিয়া বুঝতে পারছো? 1 বিঘতেরও কম। হুম হুম ও বলছে আমি দেখছি ওখানে একজন বসে আছে। কিরকম বসে আছে জানো তো, মানে কোনো ও আমাকে বলছে মানে ধরো কোনো মৃত মানুষ, তার যদি মাংসটা চলে যায়, স্কেলিটনের ওপর একটা চামড়া ফেলে দিলে যেরকম লাগবে দেখতে, হুম। ও বলছে সেই রকম একদম উবু হয়ে বসে আছে, কারণ সে পুরো নুয়ে গেছে। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা। ওরকম উবু হয়ে ওখানে বসে আছে আর ওর দিকে তাকিয়ে আছে খুব খারাপ দৃষ্টিতে, এবং মুখ দিয়ে আওয়াজ করছে। এটা প্রথম দিন দেখেছে। কিরকম আওয়াজ? বলছে একটা মানে বলে না যে ঘর 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 করে একটা আওয়াজ হয় না, গোঙানোর গলা মতো দিয়ে একটা। গোঙানোর মতো একটা আওয়াজ হচ্ছে। মানে ও বুঝতে পারছে না এটা মানুষ না প্রাণী নাকি অন্য কোনো প্রাণী, ও বুঝতে পারছে না প্রথম মানে দিন এটা এটা। জেগে দেখেছে, রাইট? না, ও স্বপ্নে? শুয়ে শুয়ে বলছে আমি স্বপ্ন দেখছি যে ওখানটা বসে আছে। এবার ওর চোখ খুলে গেছে, চোখ খুলে গেছে যখন, তখন দেখছে কিছু নেই তো। ঠিক আছে, আচ্ছা, আমি তখন বললাম এসব মাথা থেকে বের করে দে। কিন্তু আমি তখন বুঝিনি যে এটা সূত্রপাত আবার। আচ্ছা। হ্যাঁ, তো তারপরের দিন এবার যার সাথে ঘটে সে কিন্তু একটু সজাগ হয়ে যায়। পরের দিনকে ও যথারীতি শুয়ে ও বলছে যে মা আমি কিন্তু ঘুমের মধ্যে যখন মনে হচ্ছে যে আমি ঘুমোচ্ছি, কিন্তু মনে হচ্ছে যেন জানলার পাশে মনে হচ্ছে কেউ যেন আছে। ও বলছে আমি কিন্তু তখন মা পুরো সজাগ। মানে আরো ঘুমিয়ে নেই? না, আমি ঘুমিয়ে নেই, পুরো সজাগ। ও বলছে যে আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছি আমি যে জানলার যে পর্দাটা, আমার বললাম না মোটা পর্দা, ও বলছে পর্দাটা নেই। পর্দাটা নেই? পর্দাটা নেই, ওখানে ওই স্কেলিটনের ওপর চামড়া দেওয়া এবং তার গায়ে একটা পাতলা ন্যাকড়া মতো, মানে ম্যাক্সি ঠিক বলছে না, বলছে পাতলা একটা ন্যাকড়া মতো তার গায়ে রয়েছে, বুঝতে পারলে? এবং ওই রকম অবস্থায় ওর দিকে তাকিয়ে দ্বিতীয় দিন, যদি ফার্স্ট দিন যেটা ওর মনে হচ্ছিল একটা ঘসঘসে আওয়াজ পাচ্ছি, দ্বিতীয় দিন কিন্তু ও বলছে যে আমি পরিষ্কার বুঝতে পারছি একটা, কি বলবো, হাস্কি ভয়েস যেরকম হয় না, ফ্যাস ফ্যাসে আওয়াজ। ও বলছে আমাকে বলছে তোর মাকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে মা আমাকে বলছে তোর মাকে নিয়ে যাব। তখন ও ধর্মর করে উঠে বসেছে, উঠে বসে দেখছে, বলছে মনে হচ্ছে যেন আবার তো পর্দা। তাহলে আমি এতক্ষণ কি, ও বলছে মা আমি খাট থেকে নেমে গেছি, খাট থেকে পর্দা সরিয়ে দিয়েছি, পর্দা সরিয়ে দেখছে কিছুই নেই। আচ্ছা, এবার ঘরে একটা ডিম লাইট জ্বলে। আমার মেয়ের কিন্তু যথেষ্ট সাহস আছে, বরং আমার মেয়ে এই কথাটা বলে, বলে মা জানো তো ভয় পেতে পেতে না মানুষের বডি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। ভয় পেতে 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 ভয় লাগে না তখন, ছোটখাটো কিছুতে ভয় লাগে না, তখন আমাদের ব্রেন আমাদেরকে বোঝায় না ওটা তুই ভুল দেখেছিস। বলছে আমি কানে শুনেছি, দেখেছি ভুল, শুনেছিও ভুল, সব ভুল। বলছে তারপরে আমি শুয়ে পড়েছি, শুয়ে যখন ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ার পরে আর কোনো স্বপ্ন দেখেনি। পরদিন সকালে উঠে বলছে মা আমি না এটা দেখেছি। আমি তখন বলছি আমি তোর সাথে শোবো। তখন বলছে ঠিক আছে তুমি আমার সাথে, মানে পরপর দুদিন এরকম হয়েছে তাই জন্য তুমি তোমার মেয়ের সাথে শোবে? হ্যাঁ, আমি বললাম আমি তোর সাথে শোবো, কারণ আমার একটা স্ট্রং ফিলিংস আছে, আমি যেহেতু প্রচুর পুজো আর্চা করি এবং আমার একটা স্ট্রং ফিলিংস আছে। আর আমি ওকে বলেছি যে যখনই ও না খুব গণেশার পুজো করে, আমার মেয়ে, ওর ছোট মানে বাল গণেশা কেনা, ও নিজে বড় বাজার থেকে গণেশা কিনে এনে ঘরে প্রতিষ্ঠা করেছে পাথরের, গণেশার ফুল স্তব ওর মুখস্থ। তো ও গণেশার খুব ভক্ত। তো আমি ওকে বলেছি যে তুই তো গণেশার ভক্ত, তুই যখন তোর মনে হবে যে এরকম কিছু দেখছিস, বলছে আমি দেখেছি, আমি স্বপ্ন না। আমি বলছি ঠিক আছে তুই দেখেছিস, আমি তর্ক করছি না, তুই দেখেছিস। যখন তুই স্বপ্ন দেখিস বা চোখে দেখিস, যাই করিস, মোদ্দা কথা তুই যখন ভয় পাবি তুই তখন তোর গণেশার স্তবটা পড়বি, তোর গণেশাই তোকে বাঁচাবে। তখন বলছে যে ঠিক আছে, ওটা ওর একটু মনে ধরেছে। আর আমি চিন্তা করে রেখেছি যে আমি তো পাশে শোবই, ওর গায়ে হাত দিয়ে শোবো, আমার মেয়েও কোনো কিছু আমার মেয়েকে টাচ করতে পারবে না। এইবার তারপরের দিন শুয়েছে, শোয়ার পরে ও দেখছে
যে তোমার ওর আর আমার মাঝখানে, আমার মেয়ে বললাম না যে ছোট বেড়াল টেরাল বাড়িতে নিয়ে আসে, বুঝলে তো? আচ্ছা ওর আচ্ছা। একটা পোষা বেড়াল আছে। হুম এবার সেই বেড়ালটা তখন ছোট, সেই বেড়ালটা বিছানার মধ্যেও সে শুশু করে দেয়। সেই জন্য করেছিল কি, যে জানো তো বাবার কাছে প্রচন্ড ঝাড় খাবে, তো হুম হুম ও করেছিল কি, অ্যামাজন থেকে ওই যে প্লাস্টিকের মতো এক ধরনের কভার পাওয়া যায়, যেটা চাদরের তলায় পেতে দিলে ওর ওপর যদি হিসি করে তাহলে তোমার তোষকটার মধ্যে লাগবে না। আচ্ছা বুঝলে আচ্ছা। তো? এটা মেটেরিয়ালটা প্লাস্টিকই কিন্তু একটু দামি জিনিস, হুম ঠিক আছে, যাতে প্লাস্টিকের উপর চাদর পাতলে কি খসখস করে সরে যায়। হুম হুম এটা হুম একটু সফট, একটু দামি সফট জিনিস, মানে যেটার উপরে চাদর পাতা থাকলেও তুমি বুঝবে না যে নিচে প্লাস্টিক আছে, শুধু যদি বুঝতে সরালে পারছি। বুঝতে পারবে। হুম তো ওইটা আমাদের পুরো বিছানায় পাতা ছিল, হুম তার উপরে ও শুতো ওর বেড়ালকে পাশে নিয়ে, হুম। ঠিক আছে। এবার আমি শুয়েছি, তার আমার আর ওর মাঝখানে ওর বেড়াল শোয়া, আচ্ছা বুঝতে পারলে? আচ্ছা। আমার আর ওর মাঝখানে বেড়াল শোয়া, এরম ভাবেই শুতো। এবার বেড়াল কি রাত্রিবেলায় উঠে কখনো আবার ওর পাশে চলে যেত, কখনো আমাদের মাঝখানে শুতো, বেড়াল তার মর্জি মতো শুতো। হুম হুম তো তারপরের দিন ও এরকম শুয়েছে, আমি ওর গায়ে হাত দিয়ে শুয়েছি, ও তখন দেখছে ঠিক ওই রাত্রিবেলায়, রাত্রি প্রায় 2টো 1:30 2টো বাজে, মানে একটা ঘুম হয়ে যাওয়ার পরে চোখ খুলে হুম। ও দেখছে আবার ওই রকম, কি দেখছেন? ওই ওরকম ঝুঁকে ওরকম ওই প্রাণীটা, মানে মানুষই বলতে পারো, যে সে ওরকম ভাবে ঝুঁকে মানুষই বলছে যে মা আমি আলাদা করে তার চোখ কেমন, দাঁত কেমন, আইব্রোস কেমন তোমাকে বলতে পারবো না, কিন্তু মুখটা মানুষেরই মুখ, এবং সেই মুখটা যেহেতু মাংস না থাকলে খুলির ওপরে যদি চামড়া ফেলে দেয়, তখন কি তুমি মুখের ডেফিনেশন কিছু দিতে পারবে? যে চৌকো মুখ, গোল মুখ, লম্বা মুখ, তুমি কি দিতে পারবে? পারবে না, কারণ মাংসই তো নেই মুখের মধ্যে, গালগুলো তোবড়ানো, ঠিক আছে। হুম তো হুম বলছে যে মা ওই রকম ভাবে আবার এসছে, আর সেদিন বলছে ওকে, বলছে কি জানো তো মা, কথাগুলোর মধ্যে না কোনো সামঞ্জস্য নেই, কথাগুলোর মধ্যে মানে মিনিংলেস কথা, মানে যে কথাটা আমি মানে আমার বুঝতে মানে এক তো দেখে ভয় পাচ্ছে, হুম, তারপরে হুম, হুম। ভয় পাওয়ার সাথে সাথে আবার যে এটা বুঝছে যে কি বলছে আমাকে। মানে এটা কি তোমরা দুজন শুয়ে আছো, তোমাদের মাঝখানে ছিল জিনিসটা? না না না, আমি তো আমার মেয়ের পাশে শুয়েছি, আমার মেয়ে কিন্তু দেখো, আমার মেয়ের মাথায় এটা চলছে যে ওকে বলেছে যে তোর মাকে নিয়ে নেব, তাই ও কিন্তু যে পাশটাতে শুয়েছে, যেখান থেকে জানলাটা সামনে, ওইখানে কিন্তু ও শুয়েছে, ও কিন্তু আমাকে শুতে দেয়নি ওখানে। আর জানলার বাইরেই দেখতে পাচ্ছে জিনিসটা? হ্যাঁ, ও কিন্তু আচ্ছা। আমাকে জানলার দিকে শুতে দেয়নি, হুম 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 ও আমাকে বলছে না আমি এখানে শোবো। ওর হুম। মাথায় তো চলছে যে এটা আবার ব্যাক করেছে, হুম হুম এবং সেটা আমার মায়ের প্রতি। এবার দেখো, ওর তো ওই যে বাবলুদা যে কথাটা বলে গেছিল যে তোমার উপরে আক্রোশ, হুম। ঠিক আছে, সেইটা কিন্তু এতদিনের রিভিল হলো, আমার উপরে আক্রোশ। কিন্তু তোমার মেয়েকে বলছে ব্যাপারটা? হ্যাঁ, ওকে বলছে, তারপরের দিন যখন ও দেখছে তখন ওকে বলছে এই ঘাসগুলো, মাঠের ঘাসগুলো যখন সাদা হয়ে যাবে তোর মাকে সেদিনই নিয়ে যাব, বুঝতে পারলে? মানে এটা ফার্স্ট নাইট তুমি শুয়েছো সেদিন ওই ব্যাপারটা ঘটলো, সেই সেকেন্ড দিন। নাইটে? সেই দিনই, আচ্ছা আচ্ছা। সেই ঘাসের দিনই বলছে ঘাসগুলো? মাঠের ঘাসগুলো যেদিন সাদা হয়ে যাবে তোর হুম। মাকে সেদিনই নিয়ে যাব, দেখি তুই কি করে বাঁচাস। হুম হুম ও বলছে মা আমি না তখন জোরে গণেশা স্তব করার চেষ্টা করছি, আমার কিছুতেই মনে পড়ছে না, হুম। আমি একটা লাইনও মনে করতে পারছি না গণেশা স্তব। এদিকেও ওই কথাটা শুনে ফেলে কি ও আরো ভয় পেয়ে গেছে। তুমি পাশে শুয়ে আছো? আমি কিন্তু, আর ও জানে যে আমি এ পাশে ফিরলেই আমার মা। হুম 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 বলছে তখন আমি হঠাৎ আমার মনে হচ্ছে যে চোখ বন্ধ করে শুয়ে ও না চোখটা বন্ধ করে দিয়েছে, আচ্ছা আচ্ছা। ভয়ের চোটে চোখটা বন্ধ করে দিয়েছে। চোখটা বন্ধ করার পরে ও বলছে যে আমি দেখছি আমার পিছনে ওই নখ দিয়ে যদি খড় 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 করে টানে, যেরকম আওয়াজ হয়, যেমন বেড়ালরা যেমন তোমার টানে না, যে নখ ধার করার জন্য বেড়ালদের একটা স্বভাব আছে, শক্ত সারফেসে টানা, তারপরে তোমার কাগজের ওপরে, চাদরের ওপরে ওরা খড় খড় করে ওদের নখটা টানতে থাকে, এটা যারা বেড়াল পোষে তারা জানে, ঠিক আছে। ও বলছে যে দেখো ওর বেড়ালটা কোথায় শুতো, ওর বেড়ালটা শুতো হচ্ছে আমার আর ওর মাঝখানে, বুঝতে পারলে তো?
ও তাকিয়ে আছে জানলার দিকে। ও বলছে আমার তখন যে ভয়ের চোটে যখন চোখটা বন্ধ করে দিয়েছে, আমি তখন শুনছি আমার কানের পিছনে আমার বেড়ালটা ওরম খড়খড় খড়খড় করে টানছে। বলছে ও তখন ভাবছে যে ওটা তো আমার মিনি টানছে। ওকে ওকে ওটা তো ওকে, হ্যাঁ, ওটা তো যেহেতু বেড়ালটা এসে শুতো, বেড়ালটা যেহেতু শুতো, ওটা তোমার মিনি টানছে। এবার ও চোখ বন্ধ করেই না এদিকে ঘুরেছে যে ওর মাথায় একটা থাপ্পড় দেবে, যে ঘুমের মধ্যে তুই এটা কি করছিস, আমি তো আরো ভয় পাচ্ছি। ও যেই ঘুরেছে দেখছে আমার মুখ, ওখানে মিনি নেই। আচ্ছা, তাহলে ওই খড়খড়টা কে করছিল বুঝতে পারলে? এইবার আমার মেয়ে আমাকে যদি একটা ধাক্কা দেয় আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলি। ও তখন আমাকে জোরসে ধাক্কা দিয়েছে, মা মা আমি না টয়লেটে যাব। ও ওই মাঝরাত্রিরে আমাকে আর এই কথাগুলো বলেনি যে আমি এখানে খড়খড় আওয়াজ পেলাম বা বাইরে এটা দেখেছো বা এটা দেখেছি। ও আমাকে বলছে মা মা আমি টয়লেটে যাব। আমার কৌস্তব বিশ্বাস করো চোখ যেন আর খুলছে না। আচ্ছা, তুমি শুনতে পাচ্ছ ব্যাপারটা? হ্যাঁ, আমার শুনতে পাচ্ছি, প্রচন্ড বিরক্ত লাগছে। আমার তখন মাথা কাজ করছে না যে আমার মেয়েটা ভয় পাচ্ছে বলে আমি আমার মেয়ের কাছে এসে শুয়েছি, ও যাতে আর ভয় না পায়, ইত্যাদি ইত্যাদি। আমি ঘুমের মধ্যে বলছি কি যা না, আমি তো আছি তো শুয়ে, তুই যা, ঘরে এসি চলছে। ও উঠে লাফ দিয়ে উঠে দরজা খুলে রেখেছে, দরজা বন্ধ করেনি, দরজা খুলে রেখে ও বাথরুমে গেছে। এমনকি বাথরুমে গেছে, বাথরুমের দরজা ও খোলা রেখেছে ভয়ের চোটে, যে যদি আমি কিছু দেখি বা শুনি আমি দৌড়ে আমার ডাইনিংটা ক্রস করে তোমার বাথরুমটা, আমি দৌড়ে তাহলে মায়ের কাছে চলে যাব। ও বলছে মা আমি গিয়ে কোমোডে বসেছি, আমার তখন আমাদের ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট, আমাদের নিচের তলাটায় না তোমার দোকান গ্যারেজ এইসব। আচ্ছা, ঠিক আছে, আমার নিচের তলায় কিন্তু কোনো ফ্ল্যাট নেই যে আমার বাথরুমের তলায় আর একটা বাথরুম থাকবে, তা কিন্তু নেই। আমার বাথরুমের নিচটা কিন্তু এমনি দেওয়াল, বুঝতে পারলে? বুঝতে পারছি। ও বলছে আমি যখন গিয়ে বসেছি তখন আমার মনে হলো নিচ থেকে কিছু একটা মানে বড় নখ বের করা কোনো ওই চার পেয়ে জন্তু হয় না টিকটিকির মতো, বলছে ওটা ওই স্ক্রল করতে করতে উপরে উঠে আসছে এবং তার নখের খড়খড় 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 আওয়াজ আমি কোমরে বসে শুনতে পাচ্ছি। মানে এটা দেওয়ালের বাইরের সাইড থেকে, বাইরের সাইড থেকে, মানে খড়খড়ে দেওয়াল বেয়ে যদি কিছু ওঠে তুমি তার নখটা আঁচড়ালে যে শব্দ, ও বলছে যে আমি শুনতে পাচ্ছি যে নিচ থেকে কিছু উঠে আসছে উপর দিকে, মানে আমাকে ধরবে। বলে মা আমি অর্ধেক টয়লেট করে দৌড়ে বেরিয়ে এসছে লাইট নিভিয়ে ভয়ে। ও আর পিছন ফিরে তাকায়নি, ফ্ল্যাশ করেনি, ওখান থেকে দৌড়ে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে দরজা ধাম করে বন্ধ করে খাটে শুয়ে আমাকে জড়িয়ে ধরেছে, আমিও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আমাকে বলছে মা এইগুলো এইগুলো হয়েছে আমার সাথে। তখন কৌস্তব আমি বুঝছি এ তো গন্ডগোল, আবার এরম গন্ডগোল শুরু হলো। তখন আমি আবার বাবলুদাকে কল করলাম, কল করে ওনাকে ডাকলাম। উনি তো এলেন, এসে বললেন যে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়। এবার আমি তখন লজ্জায় পড়ে গেছি, আমি কি বলি। আমি তখন বললাম আসলে আমাদের বাড়িটা রেনোভেশন হয়েছিল তো সব জিনিসপত্র দাদা কোথায় যে মিসপ্লেস হয়ে গেছে, আমি কি বলবো আপনাকে, আমাদের প্রয়োজনীয় অনেক ডকুমেন্টসও আমরা হারিয়ে ফেলেছি জানেন তো, মানে এগুলো তো কাগজের মতোই জিনিস, তো সেগুলো যে ওরা সব যারা দিয়ে এসেছিল কোথায় কি করেছে কোথায় কি ফেলেছে, অনেক জিনিস আমি হারিয়ে ফেলেছি। তখন উনি বললেন না ও আচ্ছা, আমি কিন্তু ওনাকে যোগ্যটোগ্য কোনো কথাই বলিনি। তখন উনি বললেন ও আচ্ছা, না এটা তো সেই জিনিসেরই পুনরাবৃত্তি হচ্ছে। পরিষ্কার বলে দিলেন সেই জিনিসেরই পুনরাবৃত্তি হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম না তোমার উপরে আক্রোশ, মানে জিনিসটা কতটা স্ট্রং। বাবলুদা ফার্স্টে ক্রিয়া করলেন বা জিনিসপত্র যন্ত্রাম দিলেন সেটা ঠিক আছে, কামাখ্যা সেই পুরোহিত এত বড় এক যজ্ঞ করলেন সেটাও আছে, তোমরা রিনোভেট করলে আবার ফিরে এলে, মানে জিনিসটাকে শেষ করে দেওয়া যায়নি, মুক্তি দিয়ে দেওয়া যায়নি, জাস্ট তোমাদের থেকে পৃথক রাখা হয়েছিল।
বা তোমাদের ভেতরে, বাড়ির ভেতরে যাতে আসতে না পারে সেই কাজটা করা হয়েছিল, মানে কাজটা করা আলটিমেটলি হয়েছিল। শেষ হয়নি জিনিসটা। হ্যাঁ, আলটিমেটলি শেষ হয়নি, মানে গিয়েও আর যাচ্ছে না। মানে যা জিজ্ঞাসা হ্যাঁ, এরকম এন্টিটিদের থাকে, বুঝতে পারছি। তারপর কি হলো? তারপরে তো সেই ও আমার মেয়ে তখন বাবলুদা আবার কিছু জিনিস তুলে এবং আমার মেয়েকে প্রথমত দিল হচ্ছে একটা কবজ। উনি কবজ আচ্ছা। সাধারণত দেন না। আচ্ছা। হ্যাঁ, বললো যে আমি দেব একটা কবজ দেব, এটা তুমি তোমার শরীরের থেকে আলাদা করবে না, হুম। আর তুমি হচ্ছ তোমার মা, আর ওর মাঝখানের ব্যারিয়ার হচ্ছে তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমার শিল্ড মেয়ে- বেসিক্যালি। হ্যাঁ, আমার মেয়েকে বলে দিল তুমি হচ্ছ ব্যারিয়ার, সুতরাং তোমাকে কিন্তু দুর্বল হলে চলবে না। হুম হুম। ওকে মানে একটা- তোমার মেয়ের জন্য তোমার কাছে আসতে পারছে না এই জিনিসটা। আসতে পারছে না। হয়তো আমার রাশি নক্ষত্র এমন স্ট্রং যে আমাকে হয়তো ওইভাবে দেখানো বা করানো হয়তো সম্ভব না, আমি বলতে পারবো না। হুম হুম, কিছু হুম। একটা হয়তো আছে, হ্যাঁ, কিন্তু ওকে ওর মাধ্যমে সেটা করা যাচ্ছিল। আর এটা তো সত্যি কথা, একবার যার মধ্যে দিয়ে এরকম জিনিসপত্র, যার মধ্যে দিয়ে তাকে প্রভাব বিস্তার করা যায়, বারবার তার উপরেই কিন্তু প্রভাবটা ফেলে, তাই না? তার মানসিক জায়গা দিয়ে বলো, তার শারীরিক জায়গা দিয়ে বলো। যেমন দেখবে কেউ যদি একবার পজেসড হয়, বলে না তার গেটওয়েটা খুলে যায়, তখন তার কিন্তু বারংবার পজেসড হওয়ার একটা সম্ভাবনা থেকে Exactly. যায়। তো তেমনি এরা যাকে একবার মাধ্যম হিসেবে নির্বাচন করে ফেলে, তো সেই মাধ্যমেই কিন্তু এরা কাজটা করার চেষ্টা করে। হুম। তো যাই হোক, এবার তোমার তারপরে উনি দিলেন এবং কিছু জল পরে দিলেন। উনার জিনিসপত্র কিছু আলাদা আলাদা ছিল, জল পরে দিলেন। সেই জলটা বললেন যে বিছানার চারিদিকে ছড়িয়ে তারপর শোবে, প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলা তোমার ঘরে এই জলটা ছেটাবে। মানে আমার মেয়ের ঘরটাই কিন্তু নেগেটিভ, আমাদের আর কোনো ঘরে কিন্তু এই সমস্ত কিছু ছড়াতে ফেলতে এসব কিচ্ছু বলেনি, শুধু আমার মেয়ের ঘরে বলেছে যে এটা চারিদিকে জলটা এইভাবে দিয়ে শোবে, তুমি এই কবচটা তুমি ধারণ করবে এবং বালিশের তলায় একটা জিনিস রেখে শোয়ার কথা বলল। আমাকে তখন বলল যে তুমি একটা কাজ করো, যদি হারিয়ে যায় বা কিছু হয়, তুমি ওর বালিশের তুলোর মধ্যে এটা ঢুকিয়ে বালিশটা সেলাই করে দাও। ওর বালিশ আলাদা তো? আমি বললাম হ্যাঁ, এখনো ওর বালিশের মধ্যে সেটা ঢোকানো আছে, ওটা আর তারপর হারিয়ে কি হলো? যাওয়ার কোনো চান্স নেই। তারপরে কিন্তু বাবলুদা এগুলো দেওয়ার পর থেকে কিন্তু এই জিনিসটা বন্ধ হলো, সত্যি কথাই এই জিনিসটা বন্ধ হলো। এবং ও এইটা আর দেখেনি, হুম হুম। আজ অব্দি দেখেনি। কিন্তু আমার মেয়ে এখনো বলে যে আমি অনেক কিছু আমার সাথে অ্যাবনর্মাল জিনিস ঘটে, কিন্তু সেই আমার মেয়ে সবসময় সেটা নিয়ে মাথা ঘামায় না। অনেক ছোট ছোট জিনিস আছে, অনেক ছোট ছোট জিনিস আছে। যেমন ধরো, ওর ঘরে পুরো জানলা বন্ধ, এসি চলে ম্যাক্সিমাম টাইম, ও ওয়ার্ক ফ্রম হোম করছে, ফলে দরজা বন্ধ জানলা বন্ধ। ওর টেবিলের তলা থেকে কাকের পালক আসে। কাকের পালক আসে? হ্যাঁ, কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? মানে ওই মেহগিনি কাঠের টেবিল যেখানে বসে থাকতে হ্যাঁ, দেখেছে? হ্যাঁ, কোনো ব্যাখ্যা আছে? 3 দিন ফেলেছে 3টে পালক। আচ্ছা আচ্ছা। 3 দিন পরে কিন্তু আর আসেনি, 3 দিন এসছে শুধু 3টে পালক। এখানে আমার কয়েকটা প্রশ্ন আসছে। হ্যাঁ, তারপর সেটা ধরো হচ্ছে- ওর বিছানায়, আরেকটা কথা বলি, ওর বিছানায়, এটা আমাকে গতকালও বলেছে, ওর বিছানায় বলছে মা আমি যখন রাত্রিবেলা শুই আমার মনে হয় কি আমার পায়ের কাছে কেউ বসলো। ওর বিছানাটায় না, মানে ওর খাটের ভেতরে ওই যে বক্স খাট, তো ভেতরের যে ওই কি বলে ওটাকে, কি বলে, একটা লম্বা ডাঁটি মতো থাকে, সেটা না ভেঙে গেছে, মানে একটা আচ্ছা। সাইডের ওটা ভেঙে গেছে। ফলে ও একটা দিকে বসতে দেয় না কাউকে, বলে মা ওদিকটা কিন্তু ডেবে যাবে, ওটা সারাবার কথা, সে আজও সারাচ্ছি কালো সারাচ্ছি। হুম। তো সেই ওই জন্য না ওদিকে কেউ যদি বসে ওই খাটের ওদিকটা ডেবে যায়, ওই দিকটাও কাউকে বসতে দেয় না। হুম। ও বলছে মা আমি যখন শুই আমি দেখি ওখানটা, ওই জায়গাটা ডেবে যায়, ওখানটা 2 দিন ধরে দেখছি ঢক করে একটা আওয়াজ হয়, আমি তাকাই কিছু দেখতে পাই না। বুঝতে পারছি, মানে এবং জিনিসটা আমি যদি আনক্যানি শুই- ব্যাপারটা এখনো চলছে। হ্যাঁ, এবং আমি যদি শুই, হুম হুম, আমি যে প্রতিদিন হনুমান চালিসা পড়ি, হুম। আমি যদি ওর ঘরে শুই আমি কিন্তু ভয় পাই। ওকে ওকে।
সেই ভয়, মানে আমি নিজেকে নিজে প্রশ্ন করি আমার ভয় লাগছে কেন, কিন্তু আমি কোনো উত্তর পাই না। আমার প্রচন্ড ভয় করে, রাত্রিবেলা ঘুম আসতে চায় না, আমার খালি মনে হয় এদিকে তাকালে কিছু দেখতে পাবো, ওদিকে তাকালে কিছু দেখতে পাবো, এটা অথচ ওই একই বাড়ির মধ্যে আমি অন্য ঘরে শুচ্ছি, কই আমার তো কোনো ভয় নেই। কিন্তু আমি এবার এটা আমি আমার মেয়েকে বলতে পারি না, কারণ আমার মেয়েকে যদি বলি তাহলে ও তো ছোট মানুষ না, ওর তো তাহলে অন্যরকম ধারণা মাথায় আসতে পারে। ও নিজেও ভয় পাবে আরো বেশি। হ্যাঁ, সেটা বলতে চাই না। হ্যাঁ বলো, একটা কথা বলো। হ্যাঁ বলো। ধরো প্রথম দিকে ও যখন তোমার যাকে দেখতো তার হ্যাঁ। মৃত্যুর পর হ্যাঁ একদম সশরীরে যেরকমটা দেখতো, জীবিত অবস্থায় থাকাকালীন ম্যাক্সি পরে হুম পুরো কাকিমার মতোই দেখতে, হুম, এরকম হুম, টাইপের একটা হুম, কিছুকে দেখতে পেত। হুম কিন্তু তারপর তুমি যখন বললে রিসেন্টলি তোমাদের বাড়ি রিনোভেট হওয়ার পর তোমরা যখন আবার এখানে এলে, আসার পর তোমার মেয়ে দেখতে পাচ্ছে একজন কঙ্কালসার টাইপের কাউকে, একটা তুমি বললে যে ছেঁড়া করা কিছু একটা পড়ে রয়েছে। হুম হুম এবার বাবলুদা যখন বললেন যে সেটা মানে এই জিনিসটা সেম সেম এন্টিটি হুম এত বছর পরেও থেকে গেছে, হুম হুম বাট দুটো এন্টিটির মধ্যে কোনো সিমিলারিটি পেলাম না আমি, এটা কেন কিছু বলতে পারবে? তার কারণ হচ্ছে, দেখো সিমিলারিটি কেন পেলে না, তার কারণ হচ্ছে মানুষ যখন চলে যায় তখন কিন্তু আমরা তাকে সেই চেহারাটা দিয়েই কিন্তু তাকে অনুভব করি। হুম 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 কিন্তু মানুষ সাধারণত যখন আমরা সনাতনীরা আমরা দাহ করে ফেলি, সুতরাং সেখানে আর কিছু থাকে না। কিন্তু তুমি যদি একটা বডি যদি রেখে দাও, ডিকম্পোজ করবে, হ্যাঁ, তখন কি ওটাকে তুমি কি সেই চেহারাটা আর দেখতে পাবে? না, দেখতে পাবে না। তখন তার তো পুরো স্কেলিটনটা বেরিয়ে আসবে। এই যে ঘটনাটা ঘটেছিল, ওই যে সেই পার্থ আমাদের কলকাতায় যেখানে তার বোনকে রেখে রবিনসন দিয়েছিল, স্ট্রিট। হ্যাঁ, তার সেরকমই শাড়ি জামা কাপড় পরানো, কিন্তু সেটা তো একটা কঙ্কাল ছিল। হুম হুম সেটা তো একটা কঙ্কাল ছিল, সে তো অত মাস ধরে রেখে দিয়েছিল। তো বুঝতে পারছি। তো আজকে দেখো এটার সিমিলারিটি আমি বলবো না, কিন্তু আমি কোনো আলাদা এন্টিটি হিসাবে এটাকে মানে মানতে রাজি নই। এই কারণে মানতে রাজি নই, তার কারণ হচ্ছে যদি এসে ওকে অন্য কোনো ভাবে ভয় দেখাতো বা অন্য কিছু তার ডিমান্ড থাকতো তাহলে একটা কথা ছিল। হুম এসে কেন বলছে যে তোর মাকে নিয়ে যাব? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এই যে কামাক্ষার যে পুরোহিত ছিলেন, হ্যাঁ, তিনি যজ্ঞ করার পর তোমার মেয়ের মুখে ধোঁয়াটা লাগলো, হুম হুম সেটা কেন হয়েছিল সেটার কোনো ব্যাখ্যা দিয়েছিলেন উনি? আমার উনার কথা শুনে মনে হয়েছিল যে উনি যেটাকে তাড়াতে চাইছেন বা যেটাকে মুক্তি দিতে চাইছেন, মানে উনার কাছে তো দেখো, উনার কাছে কিন্তু এরম কোনো সেন্টিমেন্ট ছিল না যে ওর কে হয়, সে ওকে কি বলেছে, এইরকম কোনো সেন্টিমেন্ট কিন্তু উনার কাছে ছিল না। প্রথম কথা হলো, মানুষ যখন মারা যায় তখন সে কারোর আত্মীয় থাকে না, হুম সেটা মাই হোক বাবাই হোক আর যেই হোক। হুম 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 তখন কিন্তু মানে যে তৃতীয় ব্যক্তি হোক বা আমাদের কাছেই হোক, সে কিন্তু তখন আমাদের হয়তো শুনতে খারাপ লাগে। মানে ধরো যখন আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, যখন আমি কাজ করছি তখন ঠাকুর মশাই যে কাজ করাচ্ছে সেখানে প্রেত কথাটা বলা হচ্ছে, প্রেতানি প্রেতানি এরম বলে বলে জল দেওয়ানো হচ্ছে, ঠিক আছে? আমার বলতে না বুক ফেটে যাচ্ছে, কারণ সদ্য সদ্য তখন আমার মা মারা গেছে, সদ্য সদ্য বাবা মারা গেছে, তার 3 দিনের মাথায় কাজ করছি, যখন প্রেত কথাটা বলছে না আমি নিতে পারছি না, আমার বুকে লাগছে, আমার মাকে প্রেত বলছে, এটা আমরা নিতে পারি না, কিন্তু অরিজিনালি তো প্রেত। এক্স্যাক্টলি। তুমি নিতে পারো চাই না, ওটা তোমার মায়া, ওটা তোমার দুর্বলতা, তুমি নিতে পারছো না, কিন্তু যেটা বাস্তব সেটাকে তো তোমার অ্যাকসেপ্ট করতে হবে। এক্স্যাক্টলি। তো উনার কাছে বক্তব্য হচ্ছে যে যা কিছুই এখানে থেকে থাক, যে নেগেটিভিটি এখানে থাকুক না কেন, সেটাকে আমি এই ঘর ছাড়া করে দেবো, সে যেন এদের বাড়ির কাউকে ডিস্টার্ব করতে না পারে। কিন্তু উনাকে যেহেতু মানে এমপ্লয় করেছিল হচ্ছে আমার হাজবেন্ড, এবং সে বলেছিল আমার ব্যবসাপত্র ভীষণ ডাউন চলছে, শারীরিক সমস্যা চলছে, তখন উনি গৃহকর্তা হিসাবে উনাকেই ভেবেছিল যে এই লোকটাকে আগে এখান থেকে সেভ করা দরকার। আচ্ছা আচ্ছা। উনি তো তখন উনার কাছে তো পুরো ব্যাপারটা তো মানে ধরো উনাকে ডেকে বলা হচ্ছে যে আমাদের এরকম হচ্ছে, আমার মেয়েটাও খুব ভয় পায়, কিন্তু এইটুকুই,
মেয়ের বাবলুদা সাথে যেমন, কানেকশনটা প্রপারলি এস্টাবলিশ করা হয়। হ্যাঁ যেমন বাবলুদা যেমন অনেক কিছু কথা বলে বলে বের করেছিল, উনার সাথে তো এইগুলো হয়নি। হুম হুম হুম। উনি বোঝেননি যে আসল রোগটা অসুখটা কার মধ্যে, বা কাদের মধ্যে। কাকে এটার থেকে মানে কাকে হেল্প করতে আমি এসেছি, কাকে মুক্তি দিতে এসেছি, উনি তো এই বিষয়টা বোঝেননি। উনি পুরো না হয়ে গেছেন, উনি ভেবেছেন এমনি যজ্ঞের ধোঁয়া লেগে কাশি উঠেছে। বাট ওটা অ্যাকচুয়ালি কিসের জন্য কাশিটা উঠেছিল, বা ধোঁয়ার ঝলকানিটা কেন লাগলো? আমার যদ্দূর মনে হয় এটা যখন মানে আমি যখন উনার সাথে যখন পরে মানে যজ্ঞটজ্ঞ যখন শেষ হয়ে গেছে, যখন মেয়ে শান্ত হয়েছে, যখন মেয়ে উনার সাথে যখন কথা বলছিলাম, তখন উনি বলছেন আমি তো এত কিছু জানতাম না, আমাকে শুধু উনি এই কথাই বললেন যে মেয়ে ভয় পায়, কিন্তু এত কিছু তো আমি জানতাম না, যেটা মানে যার যার জন্য আনা হয়েছে, যদি আমার মেয়ে যদি এটাতে ভয় না পেত তাহলে তো উনাকে বাড়িতে ডাকা হতো না, না 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 না। তাই না? তো ওকে ওই ধাক্কাটা মেরে গেছে, বলে না এরা যাওয়ার সময় একটা ধাক্কা দিয়ে যায়, আমার মেয়েকে সেই ধাক্কাটা মেরে গেছে। কিন্তু যায়নি প্রপারলি। গেছে মানে সাময়িক, সেই সময়ের জন্য। আজকে যদি ওই জিনিসটা যদি আমরা ঘর থেকে না খুলতাম তাহলে তো এই রিটার্নটা হতো না। ইভেন তুমি তো এখনো বলছো এখনো তোমার মেয়ে ভয় পায়, বা তোমার মেয়ের সাথে আমি যখন কথা বলেছি জানার জন্য, আমি তো এটা বুঝতে পেরেছি ও এখনো স্টিল এফেক্টেড কিছুটা হলেও, আগের মতো হয়তো অতটা মেজর না, বাট দেখো স্টিল। এবার যদি সেই মৃত্যুটা দিয়ে যে গল্পটা শুরু হয়েছিল ঘটনাটা, সেটাও তো অনেক দিন হয়ে গেল, সবটাই তো তোমার ধীরে 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 তোমার কি বলে ম্লান হতে থাকে, তাই না? সবটাই তো ম্লান হতে থাকে। এখন ও যেই ভয়টা পায় সেই ভয়টার কিন্তু কোনো স্পেসিফিক ফিগার বা স্পেসিফিক কিছু কোনো কিছু কিন্তু এখন দেখতে পায় না, এবং খানিকটা তো যেহেতু অ্যাডপ্ট করে ফেলেছে, ওই যে এই যে আজকে যদি আমি যদি শুই, আমি যা ভীতু পাবলিক, আমার পায়ের কাছটা যদি মনে হয় ডেবে যাচ্ছে, আমি যদি এরকম ধুম ধুম করে দুটো আওয়াজ পাই, তাহলে তো আমি তো মানে নৃত্য শুরু করে দেবো, একদম করে সবই না, কিন্তু ও তো তোমার মেয়ে শুয়ে আছে এতদিন ধরে ওই পার্টিকুলার ঘরে। আমার এই বাবলু ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছে। তুমি বলছিলে যে তোমার মাসি এনাকে রেফার করেছিল, তাই তো? অ্যাকচুয়ালি উনাকে পাওয়া যে কারণে, আমার মাসির যে একটা গল্প আছে, গল্প মানে ঘটনা আছে, আমার মাসির লাইফটা হেল হয়ে গিয়েছিল, সেটা মানে তার ফ্যামিলিতে তার যে বড় যা, সে মানে কালো জাদু এক্সপার্ট ছিল। আচ্ছা, বুঝতে পারলে তো, সে কালো জাদু এক্সপার্ট ছিল। সে কালো জাদু করে সেই পরিবারের তিনটে মানুষকে মেরে ফেলেছিল, বিশেষ করে আমার মেশোকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রথমে তার হাজবেন্ড মারা যায় বলে, এবং সে আর কি তখন মানে বলে না যে তুমি ধরো দেখবে, তুমি যখন মানে কি উদাহরণ দেবো, যে তুমি যখন সাইকেল চালানো শিখবে, তুমি সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে, হ্যাঁ, তোমার তখন মনে হবে যে মানে নাওয়া খাওয়া বন্ধ করে সাইকেল চালাবে। ঠিক তেমনই যখন এরকম এই সমস্ত বিদ্যা যখন কেউ প্র্যাকটিস শুরু করে, তখন না সে এগুলোকে প্রয়োগ করার জন্য তার হাত পা নিষ্পিস করতে থাকে। বুঝতে পারছি। যে সিদ্ধি করেছে, যারা সিদ্ধি করেছে এই সমস্ত জিনিসে, তারা কিন্তু এরকম ছটফট করে না, কিন্তু যারা নতুন নাম লেখায় তাদের ছটফটানি অনেক বেশি থাকে। একদমই তাই। এবার এর প্রথম মানে এই ভদ্রমহিলার প্রথমে স্বামী মারা যায়, সেখানেও একটা গন্ডগোল ছিল, মানে তার মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যে আছে জানি না। যাই হোক, হঠাৎ করে মানে লক্ষ্মী পুজোর দিন খিচুড়ি খেয়ে তার স্ট্রোক হয়ে যায় এবং সে মারা যায়। কোন সালের ঘটনা এটা? এটা তোমার প্রায় তোমার এই 89-90 সালের ঘটনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তারপরে উনি চলে আসেন শ্বশুরবাড়িতে সে থাকে না, বাপের বাড়ি চলে যায়, এবং তার প্রথম রাগ ছিল হচ্ছে আমার মাসির ওপরে, যে আমার মাসি যেহেতু সুখে সংসার করছে, সেটা তার প্রথম রাগ, আক্রোশ। মানে খুব ছোট বয়সে বিধবা হয়েছিলেন ভদ্রমহিলা। হ্যাঁ, জানি না ভদ্রমহিলা বলা উচিত কিনা। হ্যাঁ ওইটাই, কারণ ভদ্রলোকের বয়স ছিল 45। ঠিক আছে। তো আমার মাসিকে তখন বলে গেছিল যে কতদিন শাখা সিঁদুর পরে থাকতে পারিস দেখবো। এবার আমার মাসি এটাকে পাগলের প্রলাপ ভেবেছিল, তো ওটাকে পাত্তা দেয়নি। তো
তো আমার মেসো তার মেয়ের বিয়ে দেওয়ার প্রায় তোমার 1 বছরের মাথায় অসুস্থ হয়। 1 বছরের মাথায় অসুস্থ হয়, তার ব্রেন টিউমার ধরা পড়ে। ব্রেন টিউমার ধরা পড়ে, এখানে বড় ডাক্তার দেখানো হয়, একজন নিউরোসার্জন দেখানো হয়, তিনি বলেন যে এটা লাস্ট স্টেজ, আমি কিছু করতে পারবো না, ম্যালিগন্যান্ট হয়ে গেছিল। হ্যাঁ, আমি কিছু করতে পারবো না। তখন মানে এরা বলে যে আমার বাবা তখন জীবিত, এরা বলে যে আমরা তাহলে একবার ব্যাঙ্গালোরে নিয়ে যাই, নিমান্সে। তখন বললো যে হ্যাঁ নিয়ে যেতে পারেন। তো উনিও লিখে টিখে দিলেন, তখন উনাকে আমার মেসোকে নিয়ে যাওয়া হলো। আমার মেসো, আমার মাসি আর আমার মেসোর এক দাদা, এরা গেল। সেখানে যাওয়ার পরে তোমার সমস্ত টেস্ট হলো, তারপরে তোমার সে একটা খুব ক্রিটিক্যাল টেস্ট হয়, মাথার খুলি মানে সেটাকে খুলে মানে আর্ধেকটা কেটে সেখানে একটা ব্রেনের একটা টেস্ট হয়, সেই টেস্টটাও মেসোর হলো। হওয়ার পরে ডাক্তাররা বলল যে উনি এখন একটু স্টেবল আছেন, ঠিক আছে, 3-4 দিন ভর্তি থাকলো, ওই টেস্ট ফেস্ট সব হলো, হওয়ার পরে বললো উনি এখন একটু স্টেবল আছেন, আপনারা যে ভাড়া বাড়িতে আছেন সেখানে নিয়ে যান। আমার মাসিরা কিন্তু রাজি হয়নি যে কি এইরকম অবস্থা আমরা নিয়ে যাব। তখন ডাক্তাররা মানে অনেকজন ডাক্তার কিন্তু দেখছিল একসাথে, একটা মেডিকেল টিম মেশোকে দেখতো। তো তারা তখন বললো যে না, আমরা কি আমাদের দায়িত্বে বলছি, আপনার কোনো চিন্তা নেই, আপনারা তাই বলে কলকাতা চলে যাবেন না, আপনারা যে ভাড়া বাড়িতে আছেন সেখানে থাকুন, 3 দিন বাদে উনাকে দেখবো, এরকম মানে 3 দিন বাদে, তারপর হয়তো 7 দিন বাদে, তারপর হয়তো 15 দিন বাদে উনার চেক আপ হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু উনি স্টেবল আছে। মোদ্দা কথা হলো ওর মানে টিউমারটা কি তোমার ভ্যানিশ হয়ে গেল তা নয়, কিন্তু মানে ওরা বলতে চাইছে যে দেখো মাথায় টিউমার নিয়েও কিন্তু অনেক মানুষ অনেক বছর বেঁচে থাকে, তাই না? ক্যান্সার হলে কিন্তু আজকে হলেই লোকে কালকে মরে যায় না, আবার কেউ কেউ মরে যায়। তো এটা তো ডিপেন্ড করে যে তা সে কোন কন্ডিশনে রয়েছে। এবার ওরা ওষুধ পালা দিয়ে বললো যে আপনারা নিয়ে যান। ওরা বাড়িতে নিয়ে মানে ওই বাড়িটা যেখানে ছিল সে একদম হসপিটালের সামনেই, সেখানে নিয়ে এলো। সেই রাত্রে আমার মেসো বেশ বসে থাকলো, চা খেলো, রাত্রিবেলা চিকেন স্যুপ খেলো, খেয়েটে সকালবেলায় তোমার ওই রাত্রিবেলায় স্যুপ খেয়ে রাত্রিবেলা শুলো, রাত্রি 3টে থেকে বমি শুরু হলো। আচ্ছা, বমি শুরু হলো, বমি করতে করতে এমন বমি হলো 4টে 4:30টার সময় মেসোকে নিয়ে আবার চলে গেল, মানে হসপিটালে নিমান্সে নিয়ে গেল। ওরা দেখে বলছে আপনারা কি করেছেন? আমার মাসিরা তো অবাক, বলে কি করব, কিছুই করিনি, আপনারা যা যা বলেছেন বাড়ি নিয়ে গেছি, পেশেন্ট 1 কাপ চা খেয়েছে আর রাত্রিবেলা একটু চিকেন স্যুপ খেয়েছে। তখন বলছেন এই খাওয়াতে তো এরম হওয়ার কথা না, এত ডিটোরিয়েট করলো কি করে? ওই বলতে বলতে বমির ইনজেকশন দিয়ে বমি বন্ধ করলো, তার 2 ঘন্টার মধ্যে মেসো কোমায় চলে গেলেন। সেই রাত্রেই মারা গেলেন, ঠিক আছে, সেই রাত্রেই মারা গেলেন। এবার ওটা এত অপ্রত্যাশিত যে একটা মানুষকে যখন বলছে যে আপনারা বাড়ি নিয়ে যান, 3 দিন 5 দিন 7 দিন পর পর ডেকে দেখবো, তার পেশেন্ট পার্টির মনে তো একটু আশা জাগে যে এরা যখন এত বড় বড় ডাক্তার, এরা যখন এই কথা বলছে তার মানে মানুষটা সুস্থ হয়ে যাবে, বাস অন্তত কিছুদিন তো বাঁচবে, এইটা তো তার পেশেন্ট পার্টির মনে ধারণা হয়। কিন্তু যখন সেই লোকটা হঠাৎ করে মরে যায় তখন তো তাদের মাথা আর কাজ করে না, তারা তখন ভাবে যে আমার কপাল, এর বাইরে কিন্তু কিছু মাথা কাজ করে না। কিন্তু পরে জানা যায় যে এটা কিন্তু আমার মেসোকে বান মারা হয়েছিল। হ্যাঁ, ওরকম অসুস্থ রয়েছেন সেই অবস্থাতেও। হ্যাঁ, যাতে ওই যে ডাক্তার দেখো যখন উনাদেরকে যখন ব্যাঙ্গালোরে পাঠানো হয় সেই সময় কিন্তু মানে আমার মাসিরা যেখানে থাকে, আমার মাসিরা থাকতো হচ্ছে তোমার বিরাটিতে, তো ওখান থেকে সমানে ফোন করে করে খবরাখবর নেওয়া হতো, প্রত্যেক দিন 3বার 4বার ফোন করা হতো যে কন্ডিশন কেমন আছে। এবার যখন ছাড়লো তখন সঙ্গে সঙ্গে ফোন করে জানানো হলো যে ওকে ছেড়েছে, বলেছে যে 3 দিন বাদে আবার দেখবে, ও এখন একটু স্টেবল আছে, ডাক্তার বলছে যে এটা কিছুদিন হলেও চলবে, কোনো অসুবিধা নেই, এখন অতটা খারাপ নয়। এই খবরগুলো সঙ্গে সঙ্গে চলে এসছে ওখানে, মানুষজন একটুখানি নিশ্চিন্ত হয়েছে। কিন্তু ওই যে যার কাছে খবর যাওয়ার সে তো ফোন করে করে খবর নিত যে কি খবর, কেমন আছে, যেই শুনেছে স্টেবল হয়েছে সেই দিনকেই গল্পটা ঘটিয়ে দিয়েছে, বান মেরে দিয়েছে। একদম কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে মানুষটা কোমায় চলে গেল, তারপর মারা গেল চোখের সামনে। আমার মাসি কিন্তু তখনও কিচ্ছু বোঝেনি। এটা কোন সাল হবে? এটা
এটা হলো তোমার প্রায়, এটা কত সালে, এটা তোমার ওই 2010 ফসের ঘটনা বলছি। ওকে ওকে ওকে, তারপরে কি হলো? তারপরে আমার মাসি চলে এলো, চলে আসার পরে এবার মেশোর যে দোকানটা, সেই দোকানটা মাসি গিয়ে বসতো। মেশোর মা বাবা কিন্তু তখন জীবিত। আচ্ছা, ছেলে চলে গেছে। মেশোর কাজে বড় বউ এলো, এসে আমার মাসিকে সান্ত্বনা দিয়ে বলছে, দাঁড়া কিছুদিন দাঁড়া, এবার একটা বুড়ো যাবে। মানে এটা ওর ওই বড় যা, তাই তো? হ্যাঁ, যে এসে বলছে দাঁড়া, কম বয়সী বিধবা হয়েছে। হ্যাঁ দাঁড়া কিছুদিন দাঁড়া, এবার একটা বুড়োর পালা, একটা বুড়ো যাবে। ঠিক আছে, তার 6 মাসের মাথায় মেশো বাবা মারা গেল। বুঝতে পারলে? কি বিভৎস ব্যাপার। আমি প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয় পাই। মানে আমি এই একজনকে দেখেছি যে বলে বলে উইকেট ফেলে দিয়েছে, বলে বলে। এইগুলো পুরোটাই কিন্তু রিভিল করেছে হচ্ছে তোমার বাবলুদা এসে। আচ্ছা আচ্ছা। বাবলুদার সাথে মাসির দেখা হয়, মাসির তার মধ্যে মাসির দেখা হয়। মাসি তখন বাবলুদাকে রিকোয়েস্ট করে, তখন তো মাসি একদম পুরো ভেঙে গেছে, বলেছিল যে বাবলুদা আমার বাড়িটাতে একটু যাবেন, আমাদের তো বাড়িটার খুব খারাপ অবস্থা। তুমি যেটা বলছিলে, মানে আমি যদি খুব ভুল না করি, তোমার মাসির সাথে ওই বিরাটের বাড়িতেও কিছু একটা ব্যাপার ঘটেছে। বলছি, মাসি রাত্রিবেলায় না ওই দোকানের ওই ক্যারেট গুলো এনে রাখতো, তো ওই থামস আপ, লিমকা, ওই যে কাঁচের বোতলগুলো যার মধ্যে থাকে, মাসি ঘরে শুয়ে থাকতো আর মাসি টের পেত ওই ক্যারেট গুলো কেউ নামাচ্ছে ওঠাচ্ছে, নামাচ্ছে ওঠাচ্ছে, অথচ মাসির নিচটা কিন্তু পুরো ফাঁকা। আচ্ছা, কেউ থাকে না মাসির দিকে, উপরে থাকে শাশুড়ি, শ্বশুর মারা গেছে। ওই ক্যারেট গুলো নামাচ্ছে ওঠাচ্ছে, মাসি করতো কি, হই হই এরকম করে না ডাক দিত, যেন অ্যাজ ইফ কুকুর ঢুকেছে এরকম। কুকুর তো আর ক্যারেট ওঠাবে নামাবে না। এক্স্যাক্টলি। তারপরে মাসি করতো কি, লাইটটা জ্বালিয়ে দিত বাইরের, যেই লাইটটা জ্বালিয়ে দিত দরজা বন্ধ থাকতো, যেই লাইটটা জ্বালিয়ে দিত আওয়াজটা বন্ধ হয়ে যেত। তো মাসি এগুলো দেখে ওই বাবলুদাকে বলেছিল যে বাবলুদা আমার বাড়িটাতে একটু যাবেন, এরকম আমি রাত্রিবেলা অনেক আওয়াজ টাওয়াজ পাই। তখন বাবলুদা বলেছিল ঠিক আছে যাব। বাবলুদা যেদিন গেছে, গিয়ে ওদের সব ঘরটার গুলো দেখে যখন সিঁড়ির তলায় ঢুকেছে, মাসিদের বাড়িটা না ইউ শেপের, ইউ এর যে মাসিরা থাকে, ইউ এর একটা পোর্শনে একটা হ্যান্ডের দিকে, আর রাস্তার দিকে যে হ্যান্ডটা সেখানে থাকে মাসির জ্যাঠ শ্বশুর শাশুড়ি তাদের ফ্যামিলিটা, আর ওই ইউ এর যে পেটের দিকটা সেখানটা হচ্ছে তোমার সিঁড়িটা, দোতলায় ওঠার। সিঁড়ির কাছে গিয়ে বাবলুদা সিঁড়ির তলায় যখন ঢোকে, তখন ঢুকেই তোমার কাশতে শুরু করে। এবার মাসি বলছে জল খান জল খান দাদা জল খান, বলে হাত দেখিয়ে বলছে ঢুকো না ঢুকো না, মাসিকে বলছে ঢুকো না। এবার কাশতে শুরু করে, কাশতে কাশতে বাবলুদা রাস্তার দিকে বেরিয়ে আসে, ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে রাস্তায় গিয়ে কাশি বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এবার মাসিও রাস্তায় বেরিয়ে গেছে, বলছে কি ব্যাপার আপনি বেরিয়ে চলে গেলেন, আমার বাড়ি প্রথম এলেন, একটু চা টা খাবেন। বলছে চাটা এখন আর খাবো না, আমার যা খাবার খাওয়া হয়ে গেছে, আমি কালকে আপনার সাথে কথা বলবো, আপনার সাথে দোকানে গিয়ে কালকে কথা বলবো। আপনি বাড়ি যান আর সিঁড়ির তলায় যাবেন না, ঘরে চলে যান। তখন মাসি না বাবলুদাকে, না আপনি বলেন আপনি সিঁড়ির তলায় কি দেখেছেন, বলেন কি হয়েছে, সিঁড়ির তলায় কি আছে। বলছে কিছু একটা আছে, আর স্বপ্নদি আমি এখানে দাঁড়িয়ে কোনো কথা বলবো না, আপনি চলে যান, আমি এখানে দাঁড়িয়ে কোনো কথা বলবো না। আমার মাসি চলে আসে, বাবলুদা চলে যায়। চলে যাওয়ার পরে সেদিন রাত্রিবেলায় বাবলুদা যখন ট্রেনে ফিরছে, বাবলুদা পরের দিন এসে বলছে যে আমি পরিষ্কার বুঝতে পারি আমাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, ফাঁকা ট্রেন, আচ্ছা আচ্ছা, ধাক্কা দিচ্ছে ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু উনার অনেক পাওয়ার আছে, উনি অনেক জব টপ করেন বলে তারপর আস্তে আস্তে মনে হলো যে বিষয়টা হালকা হলো। পরের দিন উনি এসে মাসিকে কিছু জিনিস দেন, যে যন্ত্র মামাকে দিয়েছেন সেই রকমই কিছু জিনিস, বলে যতদিন পারছেন এগুলো ঘরে রাখুন। এবার মাসি তো ঘরে রেখেছে, আর একটা জল দিয়েছিল, জল দিয়ে বলেছিল সিঁড়ি দিয়ে জলটা ছেটাতে ছেটাতে দোতলায় উঠবেন আর দোতলা থেকে একতলায় নামবেন, ওটা শুধু সিঁড়িতেই ছোটাবেন। ঠিক আছে, তো মাসি সেটা করেছে। করার পরে একদিন রাত্রিবেলা কি হয়েছে, মাসি মানে এটা ধরো 3-4 দিনের মাথায়, মাসিটা অনেক রাত্রিবেলা ফিরতো, ফিরে
ঘরের বাইরে মাসির কিচেনটা ছিল। অনেক রাত্রিবেলা, মানে ধরো 12টা 12:30, আর মাসি না ঘুমোতে পারতো না, মানে মেসো চলে যাওয়ার পরে মাসি ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমোতে পারতো না, রাত্রির 2:30-3টের পরে ঘুমাতো। ওই তখন ধরো 1টা বেজে গেছে, মাসি তখন রান্না করছে। কি রান্না করছে না, তরকারি বসিয়েছে, তারপর 2টো রুটি বানিয়ে ওই রুটি তরকারিটা খাবে। তরকারি বসিয়েছে, বসিয়ে খাটের উপরে বসে টিভি দেখছে। দরজাটা খোলা, বাইরেটা দেখা যাচ্ছে, মাসির পোর্শনটা ওইখানটা কিন্তু গ্রিল দিয়ে আটকানো, বাইরেটা পুরো অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, রাত্রি 1:30 বাজে। হঠাৎ মাসি বাইরের দিকে তাকিয়ে দেখছে সাদা কাপড় পরা একটা নারী মূর্তি তোমার উঠোনের ওপর থেকে হেঁটে রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার মাসির মাথায় আসে ওটা চোর। আমি হলো ডেফিনেটলি ভাবতাম ভূত, কিন্তু আমার মাসির মাথায় আসে ওটা চোর। আচ্ছা, মাসি ওখান থেকে বলছে, আই আই কে রে কে রে কে রে কে রে বলতে বলতে মাসি কিন্তু খাট থেকে নেমে গেছে। খাট থেকে নেমে মাসির বারান্দায় চলে গেছে। এবার মাসির উদ্দেশ্য হচ্ছে গ্রিলটা খুলে বাইরে বেরিয়ে যাবে, গিয়ে ওর তাপটা ধরবে। যখন গ্রিলে যে তালা দিয়ে ফেলেছে এটার মাথায় নেই, গ্রিলটার মধ্যে যে ধাক্কা খেয়েছে তখন মাসির হুঁশ এসেছে যে সবার গ্রিলে তো তালা দেওয়া, তাহলে এই কি করে ভেতরে ঢুকলো। ওকে, বুঝতে পারছি ব্যাপারটা। তখন মানে নিজের গ্রিলে ধাক্কা খাওয়ার সাথে সাথে মাসির মাথায় এটা এসেছে যে এ কি করে বেরোলো, এ এখান থেকে কি করে যাচ্ছে। ততক্ষণে দেখছে যে ওই মহিলা উঠোনটার উপর দিয়ে গিয়ে মাসিদের যেটা মেন গেট, ওই গেটটা দিয়ে যেমন ছায়া যেমন কেটে দেওয়াল কেটে বেরিয়ে যায়, ওই গ্রিলটা কেটে মহিলা বেরিয়ে গেলেন। তখন মাসি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে গ্যাস বন্ধ করে, রান্নাঘরের দরজা বন্ধ করে, নিজের ঘরের দরজা বন্ধ করে, বাইরের লাইট জ্বালিয়ে শুয়ে পড়েছে, জোরে টিভি চালিয়ে শুয়ে পড়েছে। সে রাত্রে কিছু খায়নি। তখন মাসি বুঝতে পেরেছে যে এটা তো গন্ডগোল। এবার তো ধরো ঘুমিয়েও পড়েছে। সকালবেলায় মাসির যা, মাসিকে মানে ওই যে সামনে যে একটা তো ভাসুর টাসুর যারা থাকতো তার যে বউ, সে এসে মাসিকে ডাকছে, ও দিদি ভাই ও দিদি ভাই। মাসি তখন ধরো 8টা-5টা বাজে। মাসি উঠেছে, কি কি ধর্মরিয়ে উঠেছে, দেখে টিভি চলছে, টিভি বন্ধ করেছে, বলছে কি দেখো সারা উঠোনের মধ্যে না কি লাল 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 রক্তের দাগ পড়ে আছে। রক্তের দাগ? হ্যাঁ, মানে তুমি যদি ওই টো দিয়ে যদি হেঁটে যাও, যদি গোড়ালিটা না ফেলো, যেরকম ছাপটা পড়বে ওই রকম সারা যেখান থেকে ওই মহিলাকে যেতে দেখেছে সেইখানে তোমার ওরকম ছাপ 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 ছাপ। আর মাসির যা ওই জল দিয়ে ঝাঁটা দিয়ে রগড়াচ্ছে, ওই জায়গাগুলো ধুচ্ছে। মাসি তো বুঝে গেছে, মাসি না ওটাকে পারায়নি, জল দিয়ে ধুবে দেখো কি ঢুকেছে। তো মাসি বলছে কি জানি কি কিছু হয়তো ঢুকেছিল, দেখ কুকুর পুকুর গেছে, হয়তো নোংরা পাক টাক লেগেছে। বলে দেখো পুরো রক্তের মতো কালচে কালচে লাল হয়ে শুকিয়ে গেছে। পরদিন বাবলুদা এসছে, বাবলুদাকে বলেছে। তখন বাবলুদা বলছে যে আমি আপনাকে যেটা ছড়াতে দিয়েছিলাম সেইটাই বেরিয়েছে, যেটার জন্য দিয়েছিলাম। আর আপনার মাথা খারাপ, আপনি পিছন পিছন দৌড়াচ্ছিলেন। আমার মাসি বলছে আমি তো ভেবেছি চোর। বলে চোর? আপনি যদি গিয়ে একবার যদি যেতেন আর সে যদি পিছন ফিরে তাকাতো আপনাকে বাঁচানো যেত। আমি তো বুঝতে পারিনি। আচ্ছা আপনার কি মাথা খারাপ? রাত্রি 1:30টার সময় আপনি চেঁচাচ্ছেন কে কে করে। যাই হোক, খুব তো বকা টকা দিয়েছে। তারপর মাসিকে বলছে শুনুন, আপনাদের বাড়িটা আমি যতই প্রোটেকশন দিই না কেন, আপনার বাড়িতে কিন্তু একটা দোষ আছে, আপনারা যদি পারেন এটা প্রমোটিং এ দিয়ে দিন। তখন মাসি ওটা মানে মাসিরাই আটকে রেখেছিল যে প্রমোটিং এ ঠিকঠাক মতো টাকা পয়সা দিচ্ছিল না। বলে গুলি মারুন টাকা পয়সা, আপনি যেদিকে আছেন সেই দিকটা ভীষণ খারাপ। আর আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি কিন্তু রাস্তার দিকের ফ্ল্যাট নেবেন, আপনি কিন্তু ওদিকের ফ্ল্যাট নেবেন না। তারপর ওটা প্রমোটিং এ দিয়ে দেওয়া হয়। প্রমোটিং এ দিয়ে দেওয়ার পরে মাসি কিন্তু রাস্তার দিকের ফ্ল্যাটই নিয়েছে, এবং মাসির উল্টো দিকের ফ্ল্যাটটাই কিন্তু মাসির যা নিয়েছে। ফ্ল্যাটে এসেও ওর বদমাইশি কিন্তু কমেনি। ও ফ্ল্যাটের মধ্যে যখন ছিল তখনও আমার মাসির জন্য কিন্তু ও ডাইনি চালনা করেছিল, যাতে আমার মাসিকে মারতে পারে। মেশো মরে গেছে, এবার মাসি যদি করেছিল বললো ডাইনি চালনা করেছিল। ডাইনি হয়তো নয়, ভুল বললে, এটা ডাকিনি চালনা, ডাকিনি চালনা করেছিল, হয়তো ডাকিনি চালনা করেছিল।
ডাকিনী চালনা করেছিল, কারণ ও ডাকিনীর পুজো করত। সেটা আবার জানতে পেরেছিল যে ওদের বাড়িতে যে কাজ করত, ঘর মুছতো, আমার মাসির বাড়িতেও যে ঘর মুছতো, ওর ঘরেও সে ঘর মুছতো। সে ঘর মুছতে মুছতে এবার ও যখন ঘর মুছতো ওর ঘরে, ও না ওর ঘরে যে ঠাকুরের আসনটা যেটা, সেটা কালো পর্দা দিয়ে ঢাকা। কোনো বাড়ির ঠাকুরের আসন কালো পর্দা দিয়ে ঢাকা দেখেছো কোনোদিন? দেখিওনি, শুনিওনি। হ্যাঁ, লাল পর্দা দিয়ে অনেকে ঢাকা দেয়, গোল্ডেন পর্দা দিয়ে ঢাকা দেয়, কালো পর্দা দিয়ে ঢাকা থাকতো। এবং ও না সামনেটা আটকে দাঁড়িয়ে থাকতো, কারণ ফ্যান, তোমার ঘর মুছলে লোকে ফ্যান চালিয়ে দেয়, আর ফ্যান চালালে তো পর্দা উঠবে। ও না ওখানটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকতো, বলতো নাও নাও তাড়াতাড়ি ঘর মুছে নাও, ঘর মুছে নাও। ঘর মুছে ওকে তাড়াতাড়ি বিদায় করে দিত। একদিন কি হয়েছে, ও বাথরুমে গেছে, সেই সময় ও এসে ঘর মুছতে শুরু করেছে। ঘর মুছে ফ্যানটা চালিয়েছে, ফ্যান তো চলছে, আর ওই পর্দাটা উড়ে গেছে। যেই পর্দাটা উড়েছে, ওই মহিলা ঘর মুছতে মুছতে দেখেছে, আমার মাসিকে এসে বলে জানো দিদি, উনি না কি যেন একটা পুজো করে, উনার ঘরে না ঠাকুর নেই। আমার মাসি বলতে ঠাকুর নেই মানে? বলছে কেমন না একটা বড় পুতুলের মতো একটা মেয়েদের মূর্তি, আর তার মুখে রক্ত, বড় বড় দাঁত বের করা, হাতে এক হাতে খড়গ, এক হাতে মানুষের মাথা। আরে বুঝতে পারলে? সাংঘাতিক ব্যাপার। মানে এখান থেকেই বাবলুদার পরিচয় ঘটে তোমার মাসির সাথে, এন্ড মাসি তোমাকে রেফার করে। সেই যে যখন ডাকিনী চালনা করেছিল, সেখান থেকেও বাবলুদাই আমার মাসিকে বাঁচিয়েছিল। এবং এমন জিনিস উনি করেছিলেন যে ওকে ওই ঘর ছাড়া করে দিয়েছে। ওই যা কিন্তু এখন ওইখানে থাকে না, ফ্ল্যাটটা ভাড়া দিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে তো? মানে আমার মাসির জীবনটা বাঁচিয়েছে, কিন্তু আমার মাসিকে অর্ধেক পঙ্গু করে দিয়েছিল। মানে এখনো মাসির পায়ের হাঁটু দুটো মানে গেছে আর কি, কিন্তু প্রাণে মারতে পারেনি। মানে তুমি যে ঘটনাগুলো শেয়ার করলে, ঠিক আছে, ওভারঅল মারাত্মক ছিল, মারাত্মক ঘটনা। মানে একটা মানে যে ফিল থাকে না একটা, মানে দেখো এগুলো তোমাদের মধ্যে দিয়ে গেছে, আমরা শুনছি, ফিল একটা যাচ্ছে, একটা ভয় লাগার ব্যাপার যাচ্ছে, কিন্তু তুমি বা তোমার ফ্যামিলি, তোমার মেয়ে এগুলোর মধ্যে দিয়ে গেছে। আমি জাস্ট ভাবছি কতটা হরিবল ছিল জিনিসপত্রগুলো তোমাদের উপর। একদম, মানে কেউ এসে বলছে যে তোর মাকে নিয়ে যাব বা তোকে নিয়ে যাব মৃত্যুর পর, সে খুবই কাছে, তাকে এত, এবার তার মধ্যে একটা হিডেন জেলাসির ব্যাপার ছিল, সেটাও তুমি বললে। টেরিফিক ঘটনাটা। এবং সব থেকে বড় কথা, যে মানুষগুলোকে তুমি বলবে তারা কিন্তু তোমাকে ভুল ভাববে, তোমার উপর রাগ করবে। এক্স্যাক্টলি, তোমার উপর রাগ করবে। আজকে আমার মা যদি গত হওয়ার পরে যদি আমার ভাইয়ের বউ যদি বলে যে তোমার মা না রাত্রিবেলা আমার গলা টিপতে আসে, আমার তো মনে হবে আমি আমার ভাইয়ের বউয়ের গলা টিপে দিই। আমার মা তোর গলা টিপবে, এটা হয় নাকি কখনো? আমার মা জানিস কত ভালো মহিলা ছিল। আমরা তো মানুষ প্রিয়জন চলে যাওয়ার পরে আমরা তাকে ওই প্রেত ভূত এসব রূপে কখনো কনসিডার করতে পারি না। সেটা আমাদের দুর্বলতা, এটা আমাদের মায়া, সেটা আমাদের দুর্বলতা। কিন্তু যার সাথে ঘটে সেই জানে যে কি। এই পুরো ব্যাপারটা শেয়ার করার জন্য, এন্ড আশা করছি যে মানুষ এই ঘটনাটা যখন শুনবেন, যখন পুরো জিনিসটা ফিল করবেন, তখন অনেক কিছু জানতে পারবেন এবং কি কি করা উচিত বা উচিত না, ঠিক আছে, সচেতন হবে, সেই ব্যাপারটাও তারা বুঝতে পারবেন। এক্স্যাক্টলি, সচেতন হবে। থ্যাঙ্কস অনুকাদি, তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের মধ্যে কিউরিও ফাইটের এই ঘোষলি কল রেকর্ডিং। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর 3টের সময়। এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডাতেও নতুন ভিডিও এসেছে, সেটাও চেক আউট করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের এবং বাঁ দিকের বক্সটি ক্লিক করে আরও ভিডিও দেখে নিন।